নিষিদ্ধ প্রণয়, সিজন 2, পর্ব 21-30। কলমে সোনালিকা আইজা। কৌশিকের এহেন লাগাম ছাড়া কথার বিপরীতে রাগে ফুঁসে উঠল মৌমিতা। এদিক সেদিকে তাকিতুকি করে সোফা থেকে কুশন তুলে ছুঁড়ে মারল কৌশিকের দিকে। সঙ্গে সঙ্গে সেটা ক্যাচ ধরে ফেলল কৌশিক। দুই হাতে কুশনটা বুকের সাথে জড়িয়ে নিল। আচমকা মনে পড়ে গেল এটা তো তুবার জায়গা। এই বুকের দখলদারি তুবা ছাড়া অন্য কেউ নয়, কোনো বস্তুও নয়। কথাটা মনে পড়তেই সঙ্গে সঙ্গে কুশনটা ছুঁড়ে বিছানায় ফেলে দিল কৌশিক। এরপর বসা অবস্থাতেই দুই হাত পেছনের দিকে দিয়ে পেছনে গা এলিয়ে দিল। উপহাস সুরে বলল, অনেক তো হলো, আর কত আমার লেজ ধরে ঘুরবি? এবার তো ছাড়। তোর বিয়ের বিষয়ে ফাইনাল কথাবার্তা চলছে। তুই বরং আমার কথা না ভেবে নিজের চরকায় তেল দে। এই পর্যায়ে হুট করেই ফুটন্ত লাভার মতো জ্বলতে থাকার রাগের আগুন দপ করে নিভে গেল মৌমিতার। বরং চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাতুলের সাথে কথা হয়েছে মৌমিতা। হাজারো প্রেম ভালোবাসার নিবেদনের বাইরে গিয়ে এই বিয়ের নামক প্যারার কথা জানানোর সাহস পায়নি মেয়েটা। যদি রাতুল হাইপার হয়ে যায়, তখন সব কিভাবে সামলাবে, কি করবে না করবে ভাবতে ভাবতে মৌমিতা নরম হয়ে এলো। রাগী চেহারাটাও নমনীয় হলো। গুটি গুটি পায়ে কৌশিকের গা ঘেঁষে বসল। কণ্ঠ অত্যন্ত নরম করে বলল, একটু হেল্প করো না ভাই। কোন বিষয়ে? ইনভাইটেশন নিয়ে। ও তুই চিন্তা করিস না, ডক্টর রাতুলকে আমি নিজ দায়িত্বে ইনভাইট করব। মৌমিতার রাগটা ফের নতুন উদ্যমে জ্বলে উঠল। তবুও দাঁত কিরমির করে রাগটা চেপে গেল। মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, সিরিয়াস মোমেন্টও মজা করছিস ভাই? এটা কি ঠিক বল তো? এখানে আমার কি করণীয়? ভাই হিসেবে বোনের দিকটা দেখবি না তুই? তোর বোন একজনকে ভালোবাসে, অথচ বিয়ের কথা হচ্ছে অন্য কারোর সাথে। ভাই হিসেবে বোনকে সাপোর্ট করা কি তোর দায়িত্বের মধ্যে পড়ে না? ছোটদের কোনো দায়িত্ব নেই, দায়িত্ব সব বড়দের। গা ছাড়া ভাব নিয়ে জবাব দিল কৌশিক। মৌমিতার রাগ বাড়ল, কিন্তু এই মুহূর্তে চেঁচানোর সাহস পেল না। এখন ওর কৌশিকের সাহায্যের বড্ড দরকার। তবে কৌশিকের ছন্নছাড়া ভাবসাবে বেশ বিরক্ত হল মৌমিতা। সেই সাথে কৌশিকের কথার গোপন মানেও বুঝে গেল। এতে করে মৌমিতার বিরক্তি আরও কয়েক গুণ বেড়ে গেল। সে কৌশিকের সামনে দুই হাত জোর করে অধৈর্য সুরে বলল, আচ্ছা ঠিক আছে, মানলাম। তুই বড়, আমি ছোট। খুশি। আমার এক এবং একমাত্র অভিভাবক, আমার চেয়ে বয়সে ছোট কিন্তু চাপায় বড় ভাই। প্লিজ নিজের এই বয়সে বড় কিন্তু অসহায়তায় ছোট বোনটাকে রক্ষা কর। উহুম, তোর কথায় কোনো সম্মান নেই। সো হেল্প করতে পারলাম না ভাই প্লিজ, অসহায় সুরে বলে উঠল মৌমিতা। কণ্ঠস্বর বেজায় করুণ শোনালো। এই পর্যায়ে কৌশিক যেন মেনে নিল। গা ছাড়া ভাব নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করা যায়। কানের কাছে এত খ্যান খ্যান করিস না তো, যা ভাগ। মৌমিতার রাগ হলেও আর কিছু বলল না। কৌশিক একবার যখন রাজি হয়েছে তাহলে ঠিকই বিষয়টা সামলে নেবে। কথার বরখেলাপ করা ওর ধাঁচের নয়। তাই মনে মনে একটু স্বস্তি পেল মৌমিতা। চুপচাপ উঠে ঘর থেকে বেরিয়ে গেল। মৌমিতা চলে যেতেই কৌশিক বিছানায় গা এলিয়ে দিল। শরীরটা কেমন যেন ম্যাজম্যাজ করছে। গতকাল সন্ধ্যা থেকে পাগলের মতো ছোটাছুটি করেছে ছেলেটা। ধকল তো আর কম গেল না। তার ওপর সারা রাত ভালো করে ঘুমও হয়নি। এখন দুই চোখে ঘুমেরা বিদ্রোহ শুরু করেছে। গতরাতের কথা ভাবতে ভাবতেই চোখ দুটো বন্ধ করল কৌশিক। তবে মিনিটের মাথায় আবারও চোখ মেলল। হাসফাস ভঙ্গিতে নড়েচড়ে উঠল। কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে কি যেন নেই, কিন্তু কি নেই? ভাবতে ভাবতে বুকটা আলতো হাতে ডলল কৌশিক। তৎক্ষণাৎ মনে পড়ে গেল তুবার কথা। গতকাল সারা রাত এই বুকেই ঠাঁই হয়েছিল তুবার। নরম তুলতুলে দেহটা লেপ্টে ছিল শক্ত পুরুষালী দেহের সাথে। ঘনিষ্ঠ সেই মুহূর্তের কথা মনে পড়তেই ঠোঁট ছড়িয়ে হাসল কৌশিক। মনে হচ্ছে নরম দেহের ছোঁয়া এখনো গায়ে লেগে আছে। তুবার চুলের মাতাল করা সুবাস এখনো নাসিকাপথে ছড়িয়ে আছে। কৌশিক চোখ দুটো বন্ধ করে নিল। লম্বা শ্বাস টেনে বিড়বিড় করল, এক রাতেই মেয়েটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেল নাকি? বুকে না নিলে ঘুমও আসছে না। এখন তো মনে হচ্ছে দূরে থাকাই ভালো ছিল। কাছে টেনে পরাণ গেল। ভাবতে ভাবতে ফোনটা হাতে নিল কৌশিক। সবার প্রথম তুবার নাম্বার বের করল। ডায়াল করতে গিয়েও কিছু একটা ভেবে থেমে গেল। যদি ঘুমিয়ে থাকে? ফোনের কর্কশ শব্দে ঘুম ভাঙলে মাথা ব্যথা করবে মেয়েটার। তারপর মাথা ধরে বসে থাকবে তুবা, অথচ বুক জ্বলবে কৌশিকের। ভাবতে ভাবতে নাম্বারটা কেটে দিল কৌশিক। এর পরপরই মৌমিতার নাম্বারে ডায়াল করল। দুইবার রিং বাজতেই রিসিভ হলো ফোনটা। ওপাশ থেকে শোনা গেল মৌমিতার চিকন কণ্ঠস্বর। কি হয়েছে? একই বাড়িতে থেকে আবার ফোন কেন? কিছু লাগবে? তোর বোনকে লাগবে?
ঘুমে থাকলে আস্তে করে ডেকে তুলে পাঠিয়ে দিত। ওকে ছাড়া ঘুম আসছে না। মৌমিতা বোধ হয়ে খেপে গেল। রাগী কণ্ঠে চেঁচিয়ে উঠল, মশকরা করছিস আমার সাথে? এই দিন দুপুরে তুবাকে তোর ঘরে পাঠিয়ে নিজের হাতে বিপদ ডেকে আনবো? আমি পারবো না। বলেই খট করে ফোনটা কেটে দিল। ফোন কাটার শব্দ কানে আসতেই ফুস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। বিড়বিড় করে আওড়ালো, মির্জাফর একটা। এটা আমার বোন কম শত্রু বেশি। বিয়ে দিয়ে বিদায় করতে পারলে বাঁচি। চোখ মুখ কুচকে মৌমিতাকে 2-4টে গালি দিয়ে ফোনটা রাখল কৌশিক। উপায়ন্তর না পেয়ে উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজল। ঘুম না এলে নেই, একটু বিশ্রাম তো হবে। কথা অনুযায়ী বিকেলে জামাল সাহেবে তুবাকে ডেকে নিয়ে এক দফা জিজ্ঞাসাবাদ করেছেন। ঠিক কোন কারণ ভর সন্ধ্যায় ঝড়বৃষ্টি মাথায় নিয়ে তুবা বাড়ি থেকে বেরিয়ে গেছিল, সেই কারণ জানতে চাইলেন। উপযুক্ত কারণ দেখাতে না পেরে ভয়ে থরথরিয়ে কাঁপছিল তুবা। অতঃপর ওকে কঠিন পরিস্থিতি থেকে বাঁচাতে সব দোষ নিজের কাঁধে তুলে নিল কৌশিক। অকপটে জবাব দিল, ওই বোকাছকা করেছিল তুবাকে। সামনে তুবার বোর্ড পরীক্ষা। কিন্তু মেয়েটা এখানে এসে একদমই লেখাপড়া করছে না, তাই রাগে খানিকটা বকেছিল। এজন্য মন খারাপ করে বাড়ি ছেড়েছিল, বুয়ে বাড়ির আদরের দুলারি। লেখাপড়া বিষয়ক কথা ওঠায় কেউ আর কিছু বললেন না। তবে ময়না বেগম মেয়েকে আরো এক দফা ধমকালেন। অবশেষে কোনোমতে বিচার সভার ইতি টানতে সক্ষম হল কৌশিক। বাড়িতে আপাতত ছোটখাটো আয়োজন চলছে। কৌশিকের জন্মদিন উপলক্ষে ভাই বোনেরা মিলে ছাদ পার্টির আয়োজন করেছে। বড়রা ওদের মাঝে কোনো কালেই নাক গলায় না। এবারেও বাচ্চাদের ডিমান্ড অনুযায়ী রান্না করে দিয়ে নিজেদের মতো ঘরে বিশ্রাম করতে চলে গেলেন। ঘড়িতে সময় রাত 8টা। বাড়ির ছাদে মাদুর বিছিয়ে পার্টির আয়োজন করেছে সবাই। ছাদের এক কোণে বেশ কিছু লাইট লাগিয়ে সেখানেই বসার ব্যবস্থা করেছে। সবাই একে একে খাবারগুলো বেছানো মাদুরে সাজাতে ব্যস্ত। এই যেমন নীরব একে একে সফট ড্রিঙ্কসের ক্যানগুলো সাজিয়ে রাখছে। রিয়া পকোড়ার বাটি এনে তার পাশে রাখল। রাইমা আজ কৌশিকের জন্য নিজ হাতে পায়েস রান্না করেছে। জন্মদিনে মিষ্টিমুখ না করলে হয়। রাইমা চায় ওর হাতের রান্না করা পায়েস দিয়েই কৌশিকের জন্মদিন পালনের সূচনা হোক। মৌমিতা বানিয়েছে কেক। এখন কেকের ওপর মোমবাতি সাজাচ্ছে। তুবা যদিও রান্না করতে পারে না, তবে আজ বেশ আগ্রহ নিয়ে ইউটিউব দেখে ফ্রুট কাস্টার্ড বানিয়েছে। অদক্ষ হাতের রান্না করতে গিয়ে হাতে খানিকটা আগুনের ছ্যাঁকাও খেয়েছে। সেই লালচে হয়ে যাওয়ার জায়গায় ফু দিতে দিতে কাস্টার্ডের বাটিটা সবার মাঝে রাখল। মোটামুটি সবকিছু সাজানো কমপ্লিট। এখন শুধু কৌশিকের অপেক্ষা। তবে যার জন্য সবার এত আয়োজন, সেই বান্দা কানে ফোন চেপে ছাদের অপর প্রান্তে কার সাথে যেন কথা বলে যাচ্ছে। সেদিকে এক পলক তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়ল মৌমিতা। কপাল চাপড়ে বলল, এই ছেলের ঘাটতারা স্বভাব আর গেল না। কেউ গিয়ে ডেকে আনো তো, আমার ঘুম পাচ্ছে। মৌমিতার কথাটা বলতে যে দেরির সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়ালো রাইমা। আগ বাড়িয়ে বলল, আপু, আমি ডেকে আনছি। তুবা কটমটিয়ে তাকালো রাইমার দিকে। ইচ্ছে তো করছে চুলগুলো সব টেনে ছিঁড়ে মাথা টাকলা বানিয়ে দিতে। উচ্ছ্বসিত মনে রাইমা যেই না এক কদম বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে ওর হাত টেনে ধরল রিয়া। মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, আরে, তোমার অত কষ্ট করা লাগবে না। তুবা আছে তো। এই তুবা যা, ভাইয়াকে ডেকে নিয়ে আয়। রাইমা বাত সাধল। ইতস্তত করে বলল, সমস্যা নেই রিয়া, আমি ডেকে নিয়ে আসি। এই পর্যায়ে মৌমিতা টেনে রাইমাকে নিজের পাশে বসিয়ে দিল। এক হাতে রাইমার হাত পেঁচিয়ে ধরে বলল, তোর কোথাও যাওয়া চলবে না, কাজ কর আমার সাথে। চারদিক থেকে বাধা পেয়ে অসহায় রাইমা কৌশিকের কাছে যাওয়ার সুযোগ আর পেল না। মন খারাপ করে মৌমিতার সাথে কেক সাজাতে লাগলো। অবশেষে ছোট্ট করে দম নিয়ে তুবা এগিয়ে গেল ছাদের উল্টো দিকে। এপাশটায় বেশ অন্ধকার, তবে চাঁদের মৃদু আলোয় সবকিছু আবছা আবছা দেখা যাচ্ছে। তুবা নিঃসংকোচে পা বাড়ালো সামনে। কৌশিক তখন ফোনে কারোর সাথে কথা বলছিল। আচমকা কাচের চুরির রিনিচিনি শব্দে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। তৎক্ষণাৎ দৃষ্টিগোচর হলো তুবার সুন্দর মুখখানা। এই নিকষ কালো আধারেও চাঁদের মতো জ্বলছে যেন মুখটা। কালো চুড়িদারে বেশ মানিয়েছে মেয়েটাকে। কৌশিক একবার নিজের দিকে তাকালো। ওর পরনেও কালো ট্রাউজার আর কালো টি শার্ট। দুজনের পোশাক একই রঙের দেখে ঠোঁট কামড়ে হাসল কৌশিক। সামান্য ঝুঁকে তুবার মুখোমুখি হয়ে বলল, ব্যাপার সোপার কি চান? আজকাল রং মিলিয়ে পোশাক পরা হচ্ছে। ম্যাচিং ম্যাচিং হু। তুবা লাজুক হাসল। প্রসঙ্গ পাল্টে বলল, ফোনে কথা শেষ হলে চলুন, সবাই অপেক্ষা করছে। যাব তো বটেই, তবে তার আগে একটা পার্সোনাল কাজ আছে। বলেই তুবার কোমর চেপে ধরে নিজের কাছে টেনে নিল। ছাদের এদিকটায় বড় একটা পানির ট্যাঙ্ক আছে। কৌশিক তুবার কোমর চেপে ধরে উঁচু করে পানির ট্যাঙ্কের পেছনে চলে গেল। তুবা লজ্জায় মাথা নিচু করে রেখেছে।
গতকাল রাতের পর থেকে কৌশিকের সাথে নজর মেলাতে লজ্জা পাচ্ছে মেয়েটা। বারে বারে সেই সংবেদনশীল মুহূর্তের কথা মনে পড়ে লজ্জায় আর্স্ট হয়ে যাচ্ছে মন। এখনো লজ্জা লজ্জা ভঙ্গিতে মাথা নিচু করে রেখেছে। কৌশিক সেভাবেই পকেট থেকে একটা সাদা পাথরের আংটি বের করে তুবার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। অন্ধকারে ভালো করে বোঝা না গেলেও চাদর মৃদু আলোতে চকচকে পাথরটা দেখতে পেল তুবা। ঠিক সেই মুহূর্তে শোনা গেল কৌশিকের নিভু নিভু কণ্ঠস্বর। ফার্স্ট নাইটে বউকে কিছু গিফট দিতে হয়। গতকাল আদর ছাড়া আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, তাই আজ দিয়ে নিজের দায়িত্ব পালন করলাম। আমার জান, এই পাগল প্রেমিক কৌশিকের জীবনে তোকে স্বাগতম। একটা শব্দ যেন বুকের ভেতর থেকে নিংড়ে বের করল কৌশিক। অত্যাধিক খুশিতে তুবার চোখ জোড়া ছলছল করে উঠল। হঠাৎ কৌশিক খেয়াল করল তুবার হাতে কালো রঙের কাচের চুড়ি। ব্যাপারটা চোখে পড়তেই মৃদু হেসে বলল, চুড়িগুলো তুই নিয়েছিলি? তুবা সঙ্গে সঙ্গে নিজের হাতের দিকে তাকালো। গতকাল কৌশিক ছাদের দরজার সামনে ফোন ভেঙে হাতের একটা প্যাকেটও ফেলে রেখে গেছিল। তুবা সেটা নিজের কাছে রেখে দিয়েছিল। আজ প্যাকেটটা খুলে তুবা তো রীতিমতো অবাক। 12 রঙের 12 মুঠো কাচের চুড়ি ছিল সেখানে। তুবা খুব ভালো করেই জানে এগুলো কৌশিক ওর জন্যই কিনেছে, তাই তো নিজের জামার সাথে ম্যাচিং করে কালো চুড়িগুলো পরেছে। এক হাতে চুড়িগুলো নাড়াচাড়া করতে করতে তুবা জবাব দিল, আমার জিনিস আমি তো নিব। কেন, ভালো লাগছে না? আমার চোখে তুই বরাবরই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী চান, তোকে ভালো না লাগলেই কাকে ভালো লাগবে? তুবা হাসল। বুক নিংড়ে বেরিয়ে এলো প্রশান্তির হাসি। তবে হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। এর মাঝেই কৌশিক সামান্য ঝুঁকে ফিসফিস করে বলল, তোর গিফট তো পেয়ে গেলি, তাহলে আমার গিফট কোথায়? ডেজার্ট বানিয়েছি আপনার জন্য, আপাতত ওটাই গিফট। উহুম, আমি অন্য গিফটের কথা বলছি। বলেই আবছা অন্ধকারে দুবার ঠোঁটের দিকে চাইল কৌশিক। ইশারা বুঝতে পেরে শুকনো ঢোক দিল দুবা। ভয়ার্ত চোখে এদিক সেদিকে তাকিয়ে বলল, প্লিজ এখন না, সবাই ছাদেই আছে। কৌশিক ছাড়ল না, বরং দুবার চিকন কোমর আরো একটু নিজের সাথে হেঁটে ধরে বলল, কোনো বাহানা শুনব না। আই ওয়ান্ট এ কিস ফ্রম ইউ রাইট নাও। আধারিয়ার রাতে ক্ষীণ চাঁদের আলো লেপ্টে যাচ্ছে সারা অঙ্গে। আকাশ জুড়ে অল্প স্বল্প মেঘ ঘুরে বেড়াতে ব্যস্ত। ঠান্ডা বাতাসের শীতল স্পর্শ কাটা দিয়ে উঠছে শরীর। তবুও যেন ঠান্ডা অনুভব করছে না তুবা, বরং কৌশিকের বাহুডোরে বাধা পড়ে কেমন যেন হাসফাস লাগছে। বুকের ভেতর টিপটপ আওয়াজ করছে। গতরাতের সেই ঘনিষ্ঠ মুহূর্ত চরমভাবে অনুভব হচ্ছে। দুজন এতটা কাছাকাছি আসায় কৌশিকের শরীরের পারফিউমের গন্ধ তুবার নাসিকাপথ হয়ে সোজা মস্তিষ্কে বাড়ি খাচ্ছে। তুবা চোখ দুটো বন্ধ করে মন ভরে শ্বাস নিল। নিঃশ্বাসের সাথে টেনে নিল কৌশিকের শরীরের পুরুষলিক ঘ্রাণ। এই ঘ্রাণটা মাতাল করে দেয় তুবাকে। মুখের খেই হারিয়ে ফেলে। শরীর অসাড় হয়ে আসে। কান দিয়ে গরম ধোঁয়া বের হয়। ঠিক যেমন এখন অনুভব হচ্ছে। তুবা নড়েচড়ে হাঁসফাঁস করে উঠল। কাপা কাপা কণ্ঠে বলল, প্লিজ ছাড়ুন, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? জানি না। কেন জানবি না? তুবা জবাব দিল না। এলোমেলো দৃষ্টিতে এদিক সেদিকে তাকালো। কৌশিকের শক্ত বন্ধন থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করল, তবে তাতে খুব একটা সফল হলো না। সঙ্গে সঙ্গে ভেসে এলো কৌশিকের করা গলার আওয়াজ, চোরের মতো নজর লুকাচ্ছিস কেন? আমার চোখের দিকে তাকা। কণ্ঠে ছিল স্পষ্ট কর্তৃত্ব। তুবা শান্ত হয়ে গেল। না চাইতেন নরম চাহনি নিক্ষেপ করল কৌশিকের চোখে। তাকাতেই ওই পাগল করা চাহনি দেখে আরো একবার ঘোর লেগে গেল তুবার। কৌশিক আলতো হাসল। নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, আমার চাওয়া পূরণ না করলে এখান থেকে এক পাও নড়তে দেব না। সারা রাত এখানেই দাঁড় করিয়ে রাখব। এবার বল তুই কি করবি? তুবা পড়ে গেল মহাবিপাকে। বুকের ভেতর বিকটা শব্দে ধুক ধুক করছে। মনে হচ্ছে এক্ষুনি কেউ চলে আসবে। ওদের এত ঘনিষ্ঠ অবস্থায় দেখে নিলে বিশ্রী কাণ্ড ঘটে যাবে। মনে হাজারো ভয় সংশয় নিয়ে নিজেকে ধাতস্থ করল তুবা। কৌশিকের চাওয়া পূরণ না করলে ওকে সত্যি এখান থেকে যেতে দেবে না। সেটা তুবা খুব ভালো করেই জানে। তাই সময় নষ্ট না করে এক হাত কৌশিকের ঘাড়ে রাখল। অপর হাতের জায়গা হলো কৌশিকের বুকে। তুবা সতর্ক নজরে ডানে বামে তাকে সঙ্গে সঙ্গে নিজের নরম ওষ্ঠের ছোঁয়া দিল কৌশিকের পুরুষালী ওষ্ঠে। তবে এত নরম ছোঁয়ায় কৌশিকের ঠিক পোষালো না। সে মুহূর্তেই তুবার ঘাড়ের কাছের চুল চেপে ধরে ওষ্ঠের ছোঁয়ার গাঢ়ত্ব বাড়ালো। প্রায় মিনিট 10 ছাড়িয়ে গেছে তুবার যাওয়ার। এখনো দুজনের কোনো হদিস নেই। এতক্ষণ ধরে কি করছে দুজন? অধৈর্য হয়ে উঠে দাঁড়ালো রাইমা। ওকে দাঁড়াতে দেখে মৌমিতা ফোন স্ক্রুল করতে করতে প্রশ্ন করল, কি হয়েছে? দাঁড়িয়ে পড়লি কেন? তুবা সেই কখন গেছে কৌশিক ভাইকে ডাকতে, এখনো আসছে না কেন?
ব্যস্ত আছে হয়তো। এই রাত বিলেতে ছাদে কিসের ব্যস্ততা? দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসি। কথাটা বলেই ট্যাঙ্কের দিকে হাঁটা দিল রাইমা। মৌমিতা চমকে ফোন থেকে নজর সরালো। নিচু স্বরে আহাজারি করে উঠল, ওরে রিয়া নীরব, ওকে আটকা। অসভ্যটা না জানি কি করছে। রাইমা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। রিয়া, নীরব দুজনেই হকচকিয়ে গেল। রিয়ার সঙ্গে সঙ্গে ছুটল রাইমার পেছনে। এক গাঢ় চুম্বনে মত্ত হয়েছে কৌশিক। কোনো এক নেশার ঘোরে পাগল হয়ে উঠেছে যেন। তুবা ছাড়া পাওয়ার জন্য হাসফাস করছে। ভয়ে আতঙ্কে মুখ শুকিয়ে গেছে মেয়েটার। কেউ দেখে ফেললে তখন কি হবে? এই কি হবে ভাবতে গিয়ে মাথা ফেটে যাচ্ছে। মিনিট খানেক পর ছাড়ল কৌশিক। তবে নিজের বাহুডোর থেকে দূরে সারালো না। তুবা বুকে হাত রেখে হাঁপাচ্ছে। হৃৎপিণ্ড লাফাতে লাফাতে বেরিয়ে আসবে মনে হচ্ছে। কৌশিক এক আঙ্গুলে ঠোঁট মুছতে মুছতে বলল, নরম ছয় ঠিক পোষাচ্ছিল না চান। এবার মন, প্রাণ, কলিজা সব ঠান্ডা হয়ে গেছে। কি হচ্ছে এখানে? হুট করেই বাক্যটা হাওয়ায় ভেসে এলো। সেই সাথে আচমকা নিজেদের দিকে লাইটের আলো পড়তে দেখে চমকে উঠল তুবা। 5-6 হাত দূরের রাইমাকে দেখে তুবা এবার পুরোপুরি হকচকিয়ে গেল। মনে মনে ভীত হলো। কিছু দেখে ফেলেনি তো? তবে কৌশিকের মুখে ভয় ডর কিচ্ছু নেই। আর না চেহারায় প্রকাশ পেল কোনো ভাবান্তর। তবে বিরক্ত হলো খুব। ঠিক সেই মুহূর্তে দৌড়ে এসে রাইমার পাশে দাঁড়ালো রিয়া। কৌশিক তখনও তুবাকে নিজের সাথে মিশিয়ে রেখেছে। ওদের দুজনকে এমন ঘনিষ্ঠ অবস্থায় দেখে অপ্রস্তুত হয়ে পড়ল রিয়া। কৌশিক তখন বিরক্ত নিয়ে বলল, কি সমস্যা? রাইমার চোখ দুটো বড়বড় হয়ে গেছে। মনে হচ্ছে যে কোনো সময় চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসবে। সে অবাক সুরে বলল, আপনারা দুজন এভাবে দাঁড়িয়ে আছেন কেন? তুবার চোখে কিছু একটা পড়েছিল। সেটাই দেখছিলাম। অকপটে জবাব দিল কৌশিক। এমন চরম মিথ্যে বলতে একটুও বেঁধে গেল না। বরং চরচরে ফোকফকে নির্ভেজাল সুরে উগরে দিল। না চাইতেও রাইমা মেনে নিল কথাটা। কিন্তু পরক্ষণেই কিছু একটা ভেবে বলল, দেখছেন চোখ? তাহলে ওর কোমরে আপনার হাত কেন? এটা আমার নিজস্ব স্টাইল। তোমার কোনো সমস্যা? রাইমা উপর নিচ মাথা নাড়ল। আবার ডানে বামে মাথা নাড়ল। এরপর হুট করেই বলল, 1 মিনিট, আপনার হাতে তো লাইট নেই। এই অন্ধকারে লাইট ছাড়া চোখ কিভাবে দেখছেন? তুবার শরীরের কোনো কিছু দেখতে আমার আলোর প্রয়োজন নেই। আল্লাহর দেয়া এই চোখ দুটোই যথেষ্ট। হেয়ালি সুরে জবাব দিয়ে তুবাকে ছেড়ে দিল কৌশিক। এরপর আলতো করে তুবার হাত ধরে বলল, চল, দেরি হয়ে যাচ্ছে। খুবই স্বাভাবিক মুখভঙ্গি নিয়ে এগিয়ে গেল মৌমিতার দিকে। ভাবটা এমন, যেন একটু আগে এখানে কিছুই হয়নি। সবকিছু স্বাভাবিক। এই পুরোটা সময় তুবা ছিল নীরব দর্শক। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। মৌমিতার নিজের হাতে বানানো কেকটা 2 ভাই বোন মিলে কাটল। চারদিক থেকে ভাই বোনদের হাততালিতে মুখরিত হয়ে উঠল ছাদের আঙিনা। মৌমিতা হাসি মুখে কৌশিককে এক টুকরো কেক খাওয়ালো। কৌশিকও মৌমিতার সামনে কেকের টুকরো ধরে ভালোবাসার রিটার্ন দিল। এরপর আরেক টুকরো কেক তুলে নিজের পাশে দাঁড়ানো তুবার সামনে ধরল। তুবা অল্প একটু খেয়েছে মাত্র। বাকিটা কৌশিক নিজের মুখে পুরে নিল। এই পুরো ঘটনা ছোট ছোট চোখে পর্যবেক্ষণ করল রাইমা। এবং সবটা দেখে অবাক হলো বেশ। এক রাইমা বাদে কৌশিক সবাইকে কেক খাইয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বাকিদের খাওয়ানো কেকের সম্পূর্ণ অংশ যার যারটা তাকেই দিয়েছে কৌশিক। অথচ তুবা কেকটা এক কামড় নেয়ার পর বাকিটা কৌশিক নিজে খেয়ে নিল। কিন্তু কেন? তুবারই এত করা কেক কেন খেলো কৌশিক? ভাবনায় মাথা ধরে এলো রাইমার। বুকের ভেতর চিনচিনে ব্যথা শুরু হলো। মনটা অশুভ স্বরে ডেকে উঠল। রাইমার কাছে বিষয়টা মোটেই স্বাভাবিক লাগছে না। মনে মনে ঠিক করল, ঢাকায় ফিরে কলেজে গিয়ে ধরবে তুবাকে। এই রহস্য উদ্ঘাটন সে করেই ছাড়বে। এদিকে কেক কাটা শেষে কৌশিক পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে মৌমিতার হাতে ধরিয়ে দিল। বড় ভাইয়ের মতো মৌমিতার মাথায় হাত রেখে আদরের সহিত বলল, হ্যাপি বার্থডে আমার যমজ। মায়ের পেট থেকে শুরু করে এখনো পর্যন্ত আমার লেজ ধরে ঘুরে বেড়ানো ছোট বোন। এটা তোর জন্মদিনের গিফট। মৌমিতা কটমট করে তাকালো, কিন্তু কিছু বলল না। বক্সটা খুলে দেখল রোলেক্স ব্র্যান্ডের একটা সুন্দর হাতঘড়ি। কিছুদিন আগে মৌমিতা একটা অনলাইন পেজের কমেন্টে এই ঘড়িটার দাম জিজ্ঞেস করেছিল। কৌশিক সেটা খেয়াল করেছে দেখে মৌমিতা প্রশস্ত হাসল। খুশি খুশি মনে জড়িয়ে ধরল কৌশিককে। মাথা উঁচিয়ে বলল, থ্যাংক ইউ ভাই। এটা আমার অনেক পছন্দ হয়েছিল। আর আমার গিফট কোথায়? হুট করেই কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে কপাল চাপড়ালো মৌমিতা। সঙ্গে সঙ্গে কৌশিককে ছেড়ে পাশে রাখা একটা ছোট্ট ব্যাগ কৌশিকের দিকে এগিয়ে দিল। হাত বাড়িয়ে সেটা নিয়ে খুলে দেখল কৌশিক। নতুন একটা আইফোন।
হঠাৎ এত দামি আইফোন দেখে সন্দিহান দৃষ্টিতে মৌমিতার দিকে তাকালো কৌশিক। মৌমিতা বেশ ভাব নিয়ে বলল, কত শখ করে কিনেছিলি ফোনটা, অথচ রাগ দেখিয়ে এক নিমেষে ভেঙে ফেললি। এখন পুরনো ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তাই ভাবলাম তোর পছন্দের ফোনটা আমার তরফ থেকে গিফট করি। বোন হই তোর, এতটুকু তো করতেই পারি। সেটা বুঝলাম, কিন্তু তুই আইফোন কেনার টাকা কোথায় পেলি? এই পর্যায়ে ফুলিয়ে রাখা বুকটা চুপসে গেল মৌমিতার। মাথা চুলকে চোরের মতো এদিক সেদিকে তাকালো। মিকি হেসে বলল, মানে আসলে ভাই, পেমেন্ট তোর অ্যাকাউন্ট থেকেই করেছে। এই পর্যায়ে ফুঁসে উঠল কৌশিক। মোয়ের বাচ্চা, দিলি তো আমার পকেটের 12টা বাজিয়ে। লাস্ট দুটো ক্লায়েন্টের থেকে এখনো পেমেন্ট পাইনি আমি। অ্যাকাউন্টে যা ছিল ওটাই আমার বর্তমান সম্বল। এখন এই খালি পকেট নিয়ে চলবো কিভাবে আমি? আরে রাখো তো তোর ধমকাধমকি, পেমেন্ট পাশে পেয়ে যাবি। এতে এত চিল্লানোর কি আছে? এত নামি দামি ফ্রিল্যান্সার হয়ে যদি এমন কিপটামি করিস তাহলে কি হয়? এমন কিপটামি করলে কিন্তু বউ টিকবে না বলে দিলাম। হারামি, বলে বড় উপকার করলি। দাঁতে দাঁত চেপে জবাব দিল কৌশিক। মৌমিতা গায়ে মাখল না সেই কথা, বরং সবাইকে উপেক্ষা করে নিজের জায়গায় নিয়ে বসে পড়ল। সবাই তারা দিয়ে বলল, ঠান্ডা ঠান্ডা পায়েস, ডেজার্ট গরম হয়ে যাচ্ছে, জলদি আয় সবাই। মৌমিতার তারা শুনে সবাই একে একে বসে পড়ল। রাইমা আগ বাড়িয়ে বাটিতে পায়েস তুলে কৌশিকের দিকে এগিয়ে দিল। সামান্য লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল, আজ আমি নিজের হাতে পায়েস রান্না করেছি, খেয়ে দেখবেন কেমন হয়েছে। বলেই আশাভরা চোখে তাকালো কৌশিকের মুখের দিকে। গতকাল কৌশিক নিজের মুখে কফি খেতে চাওয়ার কারণে রাইমার আশা ভরসা হাজার গুণ বেড়ে গেছে। সে তো মনে মনে ভেবেই নিয়েছে যে কৌশিক ওকে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে। রাইমার চোখ ভর্তি এত এত আশা দেখে ছলছল করে উঠল তুবার চোখ। যে কোনো মুহূর্তে টুপ করে পানি গড়িয়ে পড়বে মনে হয়। তুবা ব্যথাতুর চোখে খাড় ঘুরিয়ে তাকালো কৌশিকের দিকে। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের। কৌশিক চোখের ইশারায় তুবাকে আশ্বস্ত করল। এরপর রাইমার আশা ভরসায় 2 বালতি পানি ঢেলে দিয়ে পায়ের বাটি উপেক্ষা করে তুবার বানানো ডেজার্টের বাটিটা হাতে তুলে নিল। কৌশিকের এহেন কাণ্ডে চমকে গেল রাইমা। অবাক সুরে বলল, হে কি, আপনি পায়েস খাবেন না? না। কৌশিকের ছোট্ট জবাব। বিপরীতে রাইমা পাল্টা প্রশ্ন করল, কিন্তু কেন? আপনি তো পায়েস পছন্দ করেন। করি, কিন্তু এখন খেতে ইচ্ছে করছে না। এখন আমি কাস্টার্ড খাবো। বলতে বলতে 1 চামচ কাস্টার্ড মুখে পুরে নিল। সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে নিল কৌশিক। মুখ থেকে বের হলো সুস্বাদু আওয়াজ, ইয়াম্মি। এত টেস্টি ডেজার্ট কে বানালো? রাধুনির হাতে চুমু খেতে ইচ্ছে করছে জেনেও ইচ্ছে করেই কথাটা বলল কৌশিক। বিপরীতে সবাই মুখ টিপে হাসছে। মৌমিতা টিপ্পনি কেটে বলল, ডেজার্ট তুবা বানিয়েছে, এই প্রথম, বিশেষ কারোর জন্য। তবে তুই চাইলে কিন্তু ওর হাতে চুমু খেতেই পারিস ভাই, আমরা মাইন্ড করব না। রিয়া নীরব মৌমিতার সুরে সুর মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ মাইন্ড করব না। কৌশিক খেতে খেতে জবাব দিল, তাই নাকি? হাতটা এগিয়ে দে তো তুবা, একটা চুমু খাই। ভাই বোনদের ঠাট্টা মশকরায় লজ্জায় আর্স্ট হয়ে মাথা নিচু করে নিল তুবা। কান দুটো দিয়ে আবারও ধোয়া বের হচ্ছে। লোকটা ইচ্ছে করে ওকে জ্বালাতন করছে। তবে ভাইবোনদের এই হাসি মজা কিছুতেই সহ্য হলো না রাইমার। এক হাতে ওড়নার কোনা মোচড়াতে শুরু করলো। চোখে মুখের রাগের ছড়াছড়ি। সহ্য সীমার বাইরে গিয়ে রাইমা সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করল, আমরা ঢাকায় ফিরছি কবে? আগামীকাল রওনা হব আমরা। বাবা তো তাই বলল। পায়েসের চামচ মুখে দিতে দিতে জবাব দিল রিয়া। রাইমা আর কিছু বলল না, একদম পাথরের মতো চুপ হয়ে রইল। ভাইবোনদের আড্ডা চলল রাত 11টা পর্যন্ত। আড্ডা খাওয়ার এক ফাঁকে কৌশিক একবার তাকালো রাইমার দেয়া পায়েসের বাটির দিকে। 1 চামচ চেখে দেখতে মন চাইল যে এটাও কফির মতো অখাদ্য বানিয়েছে কিনা। কিন্তু পরক্ষণেই তুবার কথা মনে করে ইচ্ছেটাকে দমিয়ে নিল কৌশিক। থাক, কি দরকার? এটা খেলে মেয়েটা আবারও কান্নাকাটি শুরু করবে। আর এই মেয়েটাকে কাঁদতে দেখলে কৌশিক একদম শান্তি পায় না। বুকটা ভীষণ জ্বলে। পুরো বাড়ি জুড়ে থমথমে পরিবেশ বিরাজমান। পুরনো দোতলা বাড়িটা ভূতের বাড়িতে রূপ নিয়েছে। কারোর মুখে কোনো কথা নেই। কেমন একটা গা ছমছমে পরিবেশ। উঠোনে বসেছে বাড়ির কর্তাদের আলোচনা সভা। সেই সভায় যোগদান করেছে মৌমিতার বিয়ের ঘটক মহাশয়। সেদিন যে পাত্রপক্ষ মৌমিতাকে দেখতে এসেছিল তাদের মেয়ে ভীষণ পছন্দ হয়েছে। সেদিন থেকেই ঘটককে চাপ দিচ্ছে বিয়ের কথা আগানোর জন্য। জামাল সাহেবও আগ্রহ দেখাচ্ছেন। হাটে গিয়ে একবার ছেলের সঙ্গে দেখা হয়েছিল জামাল সাহেবের। দেখতে বেশ সুদর্শন, নম্র, ভদ্র লাগলো। পেশায় একজন ইঞ্জিনিয়ার।
কোনো দিকে কমতি নেই। তাছাড়া মৌমিতার বয়স বাড়ছে। আর অল্প কিছুদিন পর লেখাপড়াও শেষ হয়ে যাবে। এই লেখাপড়ার দোহাই দিয়েই তো জামাল সাহেবকে আটকে দিত সবসময়। এবার মেয়েটার বিয়ে দেয়া আবশ্যক। নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাঝেই জামাল সাহেব গলা উঁচিয়ে হাঁক ছাড়লেন। মৌমিতা, আম্মু একটু নিচে আসো তো। দোতলার বারান্দায় দাঁড়িয়ে বাবার হাঁক ডাক শুনল মৌমিতা। কিন্তু সিঁড়ি মারিয়ে নিচে নামার আর শক্তি পেল না। পা দুটো অসাড় হয়ে আসছে। দুশ্চিন্তায় মাথা ধরে গেছে। যদি সবকিছু খেটে যায়। মৌমিতার আকাশ কুসুম কল্পনার মাঝেই ওর কাঁধে হাত রাখল তুবা। নিচু স্বরে বলল, চাচু ডাকছে আপু। মৌমিতা কোনো জবাব দিল না। মাথা নিচু করে হাঁটা দিল সিঁড়ির দিকে। পেছনে পেছনে তুবাও গেল সাথে। নিচে আসতেই মেয়েকে নিজের কাছে বসালেন জামাল সাহেব। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে সুরে বললেন, আমরা তোমার বিয়ে ঠিক করেছি আম্মু। এখানে বিয়ে করতে তোমার কি কোনো আপত্তি আছে? মৌমিতা ছলছল চোখে তাকালো নিজের বাবার দিকে। ধরা গলায় বলল, আমার মাস্টার্স এখনো শেষ হয়নি বাবা। তুমি তো কথা দিয়েছিলে লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত বিয়ের জন্য চাপ দেবে না। এখনই তো বিয়ে হচ্ছে না আম্মু। কথাবার্তা বলে রাখছি। বিয়ে না হয় তোমার পরীক্ষার পরেই হবে। গুরুত্বপূর্ণ আলোচনার মাঝেই কোথা থেকে যেন ভূতের মতো আগমন ঘটল কৌশিকের। হুড়মুড়িয়ে এসে জলচৌকিতে ধপ করে বসে গমগমে সুরে বলল, কোনো বিয়ে হবে না। সবকিছু ক্যান্সেল। আচমকা কৌশিকের এহেন কথায় ছোট খাটো বোমা ফাটল যেন। জামাল সাহেব রেগে গেলেন। আবার কি করতে চাইছো তুমি? শুভ কাজে ব্যাগরা দিচ্ছ কেন? কারণ আছে বলেই দিচ্ছি। মৌয়ের জন্য আমি একটা ছেলে পছন্দ করেছি। ছেলে একজন ডক্টর। ফ্যামিলিও ভালো। আমি চাই তোমরা তার সাথে একবার দেখা করো। মুহূর্তেই পরিবেশ থমথমে হয়ে উঠল। তাওহিদ সাহেব আর লুৎফর সাহেব একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। জামাল সাহেবের মুখটাও বেজায় থমথমে। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, এখানে সিরিয়াস বিষয়ে কথা হচ্ছে কৌশিক। আমিও সিরিয়াস হয়েই বলছি বাবা। চেনা নেই জানা নেই, এক দেখায় কোনো ছেলের হাতে আমার বোনকে তুলে দেব না। কি গ্যারান্টি আছে ভবিষ্যতে ছেলের কোনো ফল্ট বের হবে না? এদিকে আমি ডক্টর রাতুলকে 4 বছর ধরে চিনি। তার ফ্যামিলিকেও চিনি। মৌয়ের জন্য রাতুল একদম পারফেক্ট। ক্যারিয়ারের দিক বিবেচনা করলে রাতুলই সেরা। সরাসরি রিজেক্ট করার আগে একবার ওর সাথে দেখা তো করো বাবা। দেখা করার পরেও যদি তোমার ঠিক না লাগে তাহলে আমি কিছু বলবো না। ছেলের লম্বা যুক্তির কাছে দমে গেলেন জামাল সাহেব। চিন্তিত ভঙ্গিতে মাথা নিচু করে নিলেন। সামনেই ঘটক বসে আছে। তাকে দিয়ে এত খাটিয়ে হুট করেই মানা করে দিলে কেমন দেখায়? জামাল সাহেবের মুখ দেখে ঘটক হয়তো কিছুটা আন্দাজ করে নিল। এরপর তাওহিদ সাহেবের পেছনে দাঁড়ানো তুবার দিকে তাকিয়ে বলল, বুঝতে পেরেছি জামাল ভাই। কোনো সমস্যা নেই। তবে একটা কথা, বড় মেয়ের বিয়ে না হয় না হলো, কিন্তু মেয়ে তো আপনাদের আরো আছে। আপনাদের এই মেয়ের জন্য ছেলে দেখব জামাল ভাই। আপনার মেয়েগুলো ভারী মিষ্টি। কথাগুলো বলতে বলতে তুবার দিকে আঙ্গুল তাক করল ঘটক। কৌশিকের শান্ত মস্তিষ্কে একবার ধপ করে আগুন জ্বলে উঠল। সেকেন্ডের ব্যবধানে সুদর্শন মুখটা রক্তিম বর্ণ ধারণ করল। ঘাড় ঘুরিয়ে আগুন চোখে তাকালো তুবার দিকে। সেই আগুন দৃষ্টিতে নজর মিলিয়ে শুকনো ঢোক দিল দুবা। ও ঠিক বুঝতে পারল না এখানে ওর দোষটা কি। এমন চোখ দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবলুক দেয়ার কি আছে? একটু নিচেই তো এসেছে। এতে আহামরি কোনো দোষ হয়েছে নাকি? এরই মাঝে কৌশিক শান্ত কণ্ঠে বলল, তুবা ঘরে যা। কথাটা শান্তভাবে বললেও তুবার শরীরে কাঁটা দিয়ে উঠল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না তুবা। ছুটে চলে গেল নিজের ঘরে। কৌশিক এবার আয়েশ করে বসল জলচৌকিতে। ঘটকের দিকে তাকিয়ে মেকি হেসে বলল, আমার বাড়ির মেয়েকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না চাচা। আপনি এখন আসতে পারেন। মানে, মেয়েটা অনেক সুন্দরী আছে। ওর জন্য ভালো ছেলে দেখব। ঘটকের শেষের কথায় হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল কৌশিকের। তবে বাপ চাচাদের সামনে রাগারাগি করাটা ভালো দেখাবে না। তাই অগত্যাই কোনোমতে রাগটা গিলে নিল। দাঁতে দাঁত চেপে বলল, ওর বিয়ে দেব। কিন্তু কেন বাবা? খুঁটি চেনেন খুঁটি। ঘরের খুঁটি বানিয়ে সারা জীবন আমাদের কাছে রেখে দেব, যাতে ঝড় বৃষ্টিতে আমাদের বাড়ির ছাদ মাথার ওপর ভেঙে না পড়ে। উত্তর পেয়েছেন। এবার আপনি নিজের রাস্তা মাপুন। জামাল সাহেব ছেলেকে ধমকে কিছু বলতে যাবেন তার আগেই তাওহিদ সাহেব কৌশিকের সাথে তালে তাল মিলিয়ে বললেন, কৌশিক ঠিকই বলেছে। আমার মেয়েকে এত আগেই বিয়ে দেব না। একটাই মেয়ে আমার। ওকে বিয়ে দিয়ে কোল খালি করে আমি কি নিয়ে বাঁচব? অন্তত মাস্টার্স শেষ করুক, তারপর বিয়ের চিন্তা। চারিদিক থেকে অপমানিত হয়ে থমথমে মুখে উঠে দাঁড়ালো ঘটক। কোনো দিক থেকেই সুবিধে করতে না পেরে কালো ছাতাটা বগলের তলে ফেলে হাঁটা দিল বাড়ির বাইরে।
পুরো পরিবার সমেত আজ ঢাকায় ফেরার কথা থাকলেও ঘটকের আগমনে ফিরে যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছিলেন জামাল সাহেব। যদিও লাভ কিছুই হলো না। উপর দিয়ে আজকেও থেকে যেতে হলো তাদের গ্রামেই। তবে আগামীকাল সকাল সকাল সপরিবারে বেরিয়ে পড়বেন ঢাকার উদ্দেশ্যে। তাই সবাই যার যার মতো গোছকাছ শুরু করে দিয়েছে। রাত তখন প্রায় 11টা ছুঁই ছুঁই। দোতলা বাড়িটা পুরোপুরি নিস্তব্ধ। বোঝাই যাচ্ছে সবাই গভীর ঘুমে তলিয়ে আছে। তুবাও তখন গভীর ঘুমে বিভোর। ঠিক এমন সময় আচমকা তুবার ফোনটা বিপ বিপ করে বেজে উঠল। ঘুমের মধ্যেই ফোন হাতড়ে রিসিভ করে কানে চেপে ধরল তুবা। ঘুমঘুম কণ্ঠে বলল, হ্যালো, দরজা খোল। আচমকা পরিচিত কণ্ঠ কানে বাজতেই ঘুমটা ছুটে গেল তুবার। নিমেষেই উঠে বসে হুড়মুড়িয়ে ছুটে গেল দরজার কাছে। একটানে দরজা খুলতেই চোখের সামনে ভেসে উঠল কৌশিকের সুদর্শন মুখ। তুবার চোখে তখনও হালকা ঘুমের রেশ। সেই রেশ নিয়েই তুবা হাই তুলতে তুলতে বলল, এত রাতে এখানে কেন আপনি? কিছু লাগবে? তোকে লাগবে। চল আমার সাথে। তুবা হকচকালো। মৃদু চেঁচিয়ে উঠে বলল, এই মাঝরাতে কোথায় যাব? জাহান্নামে। কোনো সমস্যা? আমি যেখানে নিয়ে যাব চুপচাপ যাবি। কেন প্রশ্ন করবি না? তুবা ভয়ার্ত চোখে চারিদিকে নজর বুলালো। এই মুহূর্তে বাড়ির একটা বিড়ালও জেগে নেই। মানুষ তো অনেক দূরের কথা। তাহলে এত রাতে কোথায় নিয়ে যাচ্ছে ওকে? পায়ে পায়ে হাঁটতে হাঁটতে প্রায় মিনিট 10 পর একটা খোলা মাঠে এসে থামল কৌশিক। তুবা অবাক চোখে চারিদিকে নজর বুলালো। যতদূর নজর যায় শুধু সবুজের সমারোহ। আজকের আকাশটা বড্ড বেশি পরিষ্কার। সুবিশাল আকাশে থালার মতো বড় একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় চারিদিক জ্বলজ্বল করছে। কি স্নিগ্ধ চোখ ধাঁধানো সেই দৃশ্য। এই মাঝরাতেও সবকিছু স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। তুবা চারিদিকে নজর বুলালো। কৌতূহল নিয়ে বলল, এই মাঝরাতে আমরা এখানে কেন আসলাম কৌশিক ভাই? বউয়ের একটা ইচ্ছে অপূর্ণ রয়ে গেছিল। সেই অপূর্ণ ইচ্ছে পূর্ণ করতে চাইছি। তুবার তৎক্ষণাৎ মনে পড়ে গেল সেই রাতে কৌশিকের সাথে ঘুরতে বের হতে চেয়েছিল। এত ঝুটঝামেলার মধ্যেও কৌশিক সেটা মনে রেখেছে ভাবতেই প্রশস্ত হাসল তুবা। পায়ের জুতো জোড়া খুলে সবুজ ঘাসে পা রাখল। সঙ্গে সঙ্গে অদ্ভুত এক শিহরণে চাঙ্গা হয়ে উঠল শরীর। তুবা আলতো করে কৌশিকের এক হাত ধরে বলল, চলুন, আপনার হাত ধরে ঘাসের ওপর হাঁটব। কৌশিক বাধা দিল না, বরং নিজের পায়ের জুতো জোড়া খুলে তুবার জুতোর পাশে রাখল। এরপর গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করল গন্তব্যহীন পথে। হাঁটতে হাঁটতেই নিচু কণ্ঠে বলল, আজ রাতটা তোর নামে লিখে দিয়েছি চান। সেই সাথে এই সম্পূর্ণ আমিটাকেও। আজ তুই যা বলবি তাই করব। উইদাউট অ্যানি কোয়েশ্চন। তুবা আলতো হাসল। দুই হাতে কৌশিকের পেশিবহুল বাহুটা জড়িয়ে ধরল। নিঃশব্দে খানিকক্ষণ হাঁটল কাঁচার রাস্তা দিয়ে। পায়ের নিচে মাটি এবং দুর্বাঘাসের শীতল ছোঁয়া। সঙ্গে সবচেয়ে প্রিয় মানুষ। সে এক দারুণ অনুভূতি। বেশ কিছুক্ষণ ঘাসের ওপর হাঁটাহাঁটি করে আবারও আগের জায়গায় ফিরে এলো দুজন। পরিষ্কার ঘাস দেখে সেখানে বিনা দ্বিধায় শটান হয়ে শুয়ে পড়ল তুবা। আজ সারা রাত এখানে শুয়ে শুয়ে চন্দ্রবিলাস করবে। সকালের আগে বাড়ি মুখো হবে না। কৌশিকও কোনো বারণ করল না, বরং তুবার সাথে তাল মিলিয়ে নিজেও ওর পাশাপাশি শুয়ে পড়ল। দুজনের নজর মাথার ওপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকা রূপালী চাঁদের দিকে। চারিদিক শুনশান নিস্তব্ধ। দূর থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে শুধু। তুবা মুগ্ধ চোখে তাকিয়ে আছে চাঁদের পানে। এর আগেও সে বহুবার চাঁদ দেখেছে, কিন্তু আজ চাঁদের সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গেছে। সেটা কি প্রিয় মানুষ পাশে আছে তাই হবে হয়তো। তুবার ভাবনার মাঝেই আচমকাই তুবার দিকে কাঁধ ঘুরে শুল কৌশিক। এক হাতে মাথা উঁচু করে পূর্ণ দৃষ্টিতে তুবার দিকে তাকালো। অত্যন্ত ঠান্ডা কণ্ঠে আওড়ালো, এত মনোযোগ দিয়ে চাঁদকে কেন দেখছিস জান? আমার যে হিংসে হচ্ছে। দিন দিন একটু বেশি হিংসুক হয়ে যাচ্ছেন না তো? হব না। আমাকে রেখে তুই চাঁদ দেখায় ব্যস্ত। এতে যে আমার জ্বলছে। তোর চোখ শুধু আমাকে দেখে মুগ্ধ হবে, অন্য কিছুতে মুগ্ধ হবে কেন? এই পর্যায়ে তুবা চাঁদের থেকে নজর সরিয়ে নিল। কৌশিকের পাশ ঘুরে সেও এক হাতে মাথা উঁচু করে শুল। এরপর পূর্ণ দৃষ্টিতে তাকালো কৌশিকের চোখে। এই চোখে শুধু রাশির রাশি ভালোবাসায় দেখতে পায় তুবা। সেই সাথে আকাশ সমান মুগ্ধতা। কয়েক পল কেটে গেল নীরবতায়। কারো মুখে কোনো কথা নেই। শুধু একে অপরের চোখের গভীরতা মেপে চলেছে দুজন। বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতা কাটানোর পর কৌশিক প্রথম কথা তুলল, বিয়ের কথা বাসায় জানিয়ে দেই চান। আচমকা কৌশিকের এহেন কথা শুনে চমকে উঠল তুবা। আতঙ্কিত কণ্ঠে বলল, এত তারা কেন? তোকে ছাড়া থাকতে যে কষ্ট হচ্ছে। আপনার কাছেই তো আছি, একই বাড়িতে থাকি, কাছে থেকেও যে দূরে। আজকাল তোকে বুকে না নিলে ঘুম আসে না। বড্ড জ্বালাচ্ছিস আমাকে। তুবা হাসল, তবে মুখে কোনো জবাব দিল না।
বরং মাথা থেকে হাত সরিয়ে আবারও সোজা হয়ে শুয়ে পড়ল। মাথার ওপর ঠায় দাঁড়িয়ে থাকা চাঁদের দিকে তাকিয়ে বলল, একটা গান শোনাবেন কৌশিক ভাই? ছোটবেলায় যেমন শোনাতেন। আপনার গলায় গান শুনতে খুব ইচ্ছে করছে। কৌশিক দ্বিমত পোষণ করল না, কোনরূপ বাহানাও দিল না। আজ রাতটা সে তুবার নামে লিখে দিয়েছে। ওর ইশারায় কাঠের পুতুল হয়ে নাচতে রাজি কৌশিক। সেই রেস্টুরেই নিজেও এবার দুই হাত মাথার নিচে রেখে সোজা হয়ে শুয়ে পড়ল। স্থির হয়ে থাকা চাঁদের দিকে তাকিয়ে খালি গলায় গেয়ে উঠল, তোকে পেয়েছি জীবনে আমার করে, কি দারুণ ভাগ্য আমার, ছাড়ব না দুহাত কোনোদিন, হোক না যা হবার। গান গাইতে গাইতে এক পর্যায়ে খাড় ঘুরিয়ে তাকালো কৌশিক। মুহূর্তেই দৃষ্টি জোড়া শীতল হলো এক মনোরম দৃশ্যে। তুবা ঘুমিয়ে পড়েছে। চাঁদের আলোয় মায়াবী মুখটা থেকে আলাদা এক দ্যুতি ছড়াচ্ছে। এই মুখের মায় বরাবর আটকে যায় কৌশিক। ঘায়েল হয়ে ক্ষত বিক্ষত হয় হৃদয়। কৌশিক ঝুঁকে হেলো ঘুমন্ত তুবার দিকে। দুজনের মাঝে ইঞ্চি খানিক দূরত্ব রেখে নাকে নাক ঘষে ফিসফিস করে বলল, যতদিন এই দেহে প্রাণ আছে তোর হাত আমি ছাড়ব না চান। কোনোদিন না। রাতের প্রায় শেষ ভাগ। অমানিসার কালো চাদরে ঢেকে আছে চারিধার। আকাশের বুকে ভেসে বেড়ানো এক টুকরো চাঁদনিউন বাতির ন্যায় ধিকে ধিকে জ্বলছে। জোছনার স্নিগ্ধ আলো চিকন সুতোর মতো ছুটে এসে লেপ্টে যাচ্ছে সারা অঙ্গে। প্রকৃতি বড়ই অদ্ভুত। মানুষের সৌন্দর্যকে কি নিদারুণ ভাবে হুহু করে বাড়িয়ে দেয়। এই যেমন তুবার সৌন্দর্য আজ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ঘুমন্ত তুবাকে সেই মাঝরাত থেকে নীরবে নিভৃতে দেখে চলেছে কৌশিক। এই দেখার তৃষ্ণা যেন কোনো মতেই মিটছে না। রাত পেরিয়ে ভোর হতে চলল। পূর্ব দিগন্তে সূর্যের মিটিমিটি আলোর দেখা পাওয়া যাচ্ছে। হুট করেই সূর্যের একফালি তীক্ষ্ণ আলো আছড়ে পড়ল তুবার মুখে। সঙ্গে সঙ্গে ঘুমটা ছুটে গেল তুবার। পিটপিট করে চোখ মেলে তাকালো। চোখের কপাট মেলতেই দৃষ্টি সীমায় খোলা আকাশ দেখে ধরফরিয়ে উঠে বসল তুবা। মুহূর্তেই মনে পড়ে গেল রাতের কথা। তুবা ডানে বামে তাকালো। তৎক্ষণাৎ দৃষ্টিগোচর হলো কৌশিকের সুদর্শন মুখ। কেমন মুগ্ধ চোখে চেয়ে আছে তুবার দিকে। সেই চাহনিকে সম্পূর্ণ উপেক্ষা করে তুবা চিন্তিত স্বরে বলল, সকাল হয়ে গেছে, আমাকে ডাকেননি কেন? ইচ্ছে করছিল না তাই। কৌশিকের গা ছাড়া জবাব। তুবার খানিকটা রাগ হলো। লাফিয়ে উঠে বলল, শুরু হয়ে গেল তোত্তারা জবাব। সকাল হয়ে গেছে। বাড়িতে সবাই আমাদের খুঁজে না পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আজ ঢাকায় ফেরার কথা ভুলে গেছেন। তুবার কথার বিপরীতে ফুস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। কি সুন্দর ঘুমন্ত তুবার মুখ দেখে মনটা ঠান্ডা করছিল সে। মেয়েটা জেগে ওঠায় কৌশিকের নীরব প্রেম নিবেদনে বাধা পড়ল। তার ওপর এই মেয়ের অতিরিক্ত চিন্তা। কপালে 2-3টা ভাঁজ ফেলে হাত ঘড়িতে একবার নজর বুলালো কৌশিক। সময়টা দেখে নিয়ে শান্ত কণ্ঠে বলল, রিল্যাক্স যান, সবে 5:30 বাজে। এত আগে কেউ ঘুম থেকে ওঠেনি। কৌশিকের সান্ত্বনা বাণীতে তুবার মন গলল না। মনের ভয়ও একটুও কমল না। বরং তাড়াহুড়ো করে কৌশিকের হাত ধরে হাঁটা দিল বাড়ির পথে। দোতলা পুরনো বাড়িটা এখনো নিস্তব্ধতায় ঘেরা। শুনশান নীরবতায় বলে দিচ্ছে বাড়ির সদস্যরা সবাই এখনো ঘুমে বিভোর। তুবা আর কৌশিক যখন বাড়িতে ঢুকলো তখনও উঠোনে কারো পায়ের ছাপ পড়েনি। পুরো বাড়ি নিশ্চুপ দেখে বুকে হাত রেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তুবা। কৌশিকের হাতটা ছেড়ে এক ছুটে চলে গেল নিজের ঘরে। দেখতে দেখতেই কেমন ছুটির ঘন্টা বেজে গেল। ভুইয়া পরিবারের গ্রামে থাকার মেয়াদ শেষ। এই এক সপ্তাহ মনে রাখার মতো কিছু স্মৃতি সবাই গেঁথে নিয়েছে নিজেদের মস্তিষ্কে। বাকিটা জীবন এই 7 দিনের স্মৃতিচারণ করে কাটিয়ে দেয়া যাবে। যথারীতি পুরো পরিবার সমেত ঢাকায় উদ্দেশ্যে রওনা হলো সবাই। বিদায়ের সময় শামীমা বেগম অনেক কাঁদলেন। জামাল সাহেব আবারও নিজের এই পুরনো পৈতৃক বাড়ির দেখাশোনার দায়িত্ব শামীমা বেগম ও তার স্বামীর কাঁধে তুলে দিয়ে বেরিয়ে পড়লেন। শেষ বেলায় সিফাতকে কোথাও দেখা গেল না। শুধু আজ নয়, বিগত কয়েকদিন ধরেই সিফাত নিজেকে লুকিয়ে রেখেছে। আজ যখন সবাই হেঁকে হেঁকে গাড়িতে চড়ে বিদায় নিল, তখন সিফাত ছিল বাড়ির ছাদে। দূর থেকেই ভগ্ন হৃদয়ে একবার তুবাকে দেখে নিল। এই শেষবার। আর কোনোদিন সে ফিরে তাকাবেন না তুবার দিকে। কি দরকার মরীচিকার পেছনে ঘোরার? দিন শেষে সে তো অদৃশ্য হয়ে নাগালের বাইরে চলে যাবে। তার চেয়ে থাকুক না কিছু অনুভূতি লুকিয়ে। শুধু অনুভবে ছুলেই হবে। সিফাতের আকাশ কুসুম ভাবনার মাঝেই সাই সাই করে বেরিয়ে গেল বড় বড় গাড়ি দুটো। লম্বা রাস্তা পেরিয়ে ভুইয়া মঞ্জিলে যখন গাড়ি দুটো ঢুকলো তখন দুপুর পেরিয়ে বিকেল। আপন নীড়ে ফিরতেই হৃদয়টা আনন্দে নেচে উঠল সবার। ক্লান্ত দেহ নিয়ে ছুটে গেল নিজেদের ঘরে। রাইমা আজ এবাড়িতেই থেকে গেল। কাল সকালে বাড়ি ফিরে যাবে। আপাতত সে জায়গা করে নিল মৌমিতার ঘরে। দেহের ক্লান্তি মেটাতে পা বাড়ালো মৌমিতার সাথে।
পরিচিত বিছানায় গায়েলি দিতেই ক্লান্ত দেহে আরো ক্লান্তি নেমে এলো সবার। অতঃপর এক প্রশান্তির ঘুম। লম্বা একটা ঘুম শেষে আড়মোড়া ভেঙে উঠে বসল তুবা। ঘুম ঘুম চোখে একবার দেয়াল ঘড়িতে নজর বুলালো। সময়টা এখন সন্ধ্যা 7টা। বেশ ভালোই ঘুম দিয়েছে। ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তুবা। দুই হাতে চোখ ডলতে ডলতে নিচের উদ্দেশ্যে পা বাড়ালো। পেটের ভেতর গুড়গুড় আওয়াজ করছে। মা চাচিদের রান্না হয়ে গেলে চটপট পেটে কিছু ঢুকিয়ে নেবে। ভাবনা মোতাবেক ঘরের বাইরে আসতেই আচমকা কারোর সাথে জোরে সোরে ধাক্কা খেল তুবা। পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল মেয়েটা। চোখ থেকে হাত সরাতেই দেখতে পেল রাইমার আগুন লাল মুখ। দেখে মনে হচ্ছে ইচ্ছে করেই ধাক্কাটা মেরেছে। তুবা ভ্রু কুঁচকে বলল, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন আপু? কৌশিক ভাইয়ের সাথে তোমার কি? তুবার প্রশ্ন সম্পূর্ণ উপেক্ষা করে নিজের দিক থেকে প্রশ্নটা রাখল রাইমা। তুবার ঘুম এবার পুরোপুরি ছুটে গেল। ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, মানে কি বলতে চাইছেন? বলতে চাইছি তোমার আর কৌশিক ভাইয়ের মধ্যে কি চলে? আজ সকালে তোমরা দুজন একসাথে বাড়ি ফিরেছিলে। আমি সেটা নিজের চোখে দেখেছি। আমার প্রশ্ন হলো, অত ভোরে তোমরা দুজন কোথায় গিয়েছিলে? এই প্রশ্ন করার আপনি কে? কোন অধিকারে আপনি এই প্রশ্ন করছেন? কৌশিক ভাইয়ের হবু বউয়ের অধিকারে বলছি। তুমি হয়তো ভুলে গেছো, ফুপি নিজে আমাকে তার ছেলের জন্য পছন্দ করেছেন। অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে গড়গড় করে কথাগুলো বলল রাইমা। তুবার বুকটা হঠাৎ করেই কামড়ে ধরল। রাইমার মুখে কৌশিক ভাইয়ের হবু বউ কথাটা বড্ড বেশি বিশ্রী শোনাল। হুট করেই কান্নারা দল বেঁধে চোখের সীমানা পেরিয়ে উপচে পড়তে চাইল। তবে রাইমার সামনে নিজেকে দুর্বল দেখালো না তুবা। বরং ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসি ঝুলিয়ে বলল, আসল মানুষ তো সম্মতি দিক। সে তো আপনাকে পাত্তাই দেয় না। তুবার এহেন খোঁচা মারা কথায় রাইমা বেশ অপমান বোধ করল। তর্ক আগাতে কিছু বলবে তার আগেই তুবা ফের বলে উঠল, আপনি নিজের বাড়ি কবে ফিরবেন আপু? এই যে কারণে অকারণে ফুপির বাড়ি এসে পড়ে থাকেন। আপনার কি লজ্জা টজ্জা করে না? আসলে আমার বাড়িতে অযাচিত লোকের আনাগোনা আমার পছন্দ নয়। ভাবছি চাচুর সাথে বিষয়টা নিয়ে কথা বলবো। আত্মীয় স্বজন ঘুরতে আসবে আবার চলে যাবে। থেকে যাওয়া আবার কেমন অভদ্রতা। তুবার অকপটে করা চূড়ান্ত অপমানে কান দুটো গরম হয়ে গেল রাইমার। একবার আগুন ছড়া চোখে তুবার দিকে তাকিয়ে গটাগট সিঁড়ি মারিয়ে নিচে নেমে গেল। তুবা কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল সেখানেই। রাইমা চলে যেতেই চড়ো চড়ো করে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল চোখের কোটর বেয়ে। একটা মানুষকে নিয়ে আর কত টানা হাচড়া হবে? তুবার মনের এই ভয়ে আর কতদিন তাড়া করে বেড়াবে ওকে? ভাবতেই চিকন অশ্রু কণাগুলো বৃহৎ আকার ধারণ করল। ঠিক সেই মুহূর্তে ঘুমে টুলতে টুলতে উপস্থিত হল রিয়া। তুবাকে এমন খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করল, কি হয়েছে রে? তুবা জবাব দিল না। কয়েক সেকেন্ড চুপচাপ নীরবে অশ্রু বিসর্জন দিল। এরপর নাক টেনে চোখ মুছে বলল, এখানে একটু দাঁড়াও তো আপু। মা, চাচিদের মধ্যে কেউ আসলে সিগন্যাল দেবে। আমি আসছি। বারান্দায় পাহারাদার দাঁড় করিয়ে রেখে তুবা হাঁটা দিল কৌশিকের ঘরের দিকে। তুবা যখন কৌশিকের ঘরে ঢুকল তখন কৌশিক ল্যাপটপ নিয়ে কাজে ব্যস্ত। চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে ওভার সাইজ টি শার্ট আর ট্রাউজার। এলোমেলো চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে আছে। নির্ঘুম চোখ দুটো লালচে বর্ণ ধারণ করেছে। ক্লান্ত পরিশ্রান্ত দেহেও ছেলেটা কাজ নিয়ে ব্যস্ত। খাটের সাথে হেলান দিয়ে পায়ের ওপর ল্যাপটপ নিয়ে কাজ করছে। বাড়ি ফেরার পর থেকেই কাজে ব্যস্ত হয়ে পড়েছে ছেলেটা। ঠিক এমন সময় দরজার সামনে কারো উপস্থিতি বুঝতে পেরে চোখ ল্যাপটপের স্ক্রিনে রেখেই বলল, কিছু লাগবে? তুবা কোনো জবাব দিল না। মুখ ভার করে সেখানেই দাঁড়িয়ে রইল। সামনে থেকে কোনো জবাব না পেয়ে চলন্ত হাতের গতিবিধি থামিয়ে দিল কৌশিক। চশমার ফাঁকগুলি দৃষ্টি নিক্ষেপ করল সামনে। তাকাতেই তুবার ভারাক্রান্ত শুকনো মুখ দেখে কৌশিকের সমতল কপালে কয়েকটা ভাঁজ পড়ল। কৌশিক ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি হয়েছে? মুখের এই অবস্থা কেন? তুবা তবুও জবাব দিল না। শুধু ছলছল চোখে তাকিয়ে রইল কৌশিকের চোখের দিকে। কয়েক সেকেন্ড কেটে গেল পিনপতন নীরবতায়। তুবার মুখ দেখে ওর মনের অবস্থা কিছুটা আন্দাজ করে নিল কৌশিক। সঙ্গে সঙ্গে ল্যাপটপটা পায়ের ওপর থেকে সরিয়ে পাশে রেখে দিল। চোখের চশমা খুলে ল্যাপটপের ওপর রাখল। এরপর পেশিবহুল দুই হাত ছড়িয়ে রাখল। কাছে আয়। তুবা সময় নিল না। এক প্রকার দৌড়েই গিয়ে ঝাঁপিয়ে পড়ল কৌশিকের ওপর। কৌশিকের কোমরের দুই পাশে পা ছড়িয়ে দিয়ে সামনে থেকে কোলে বসে পড়ল। দুই হাত ঘাড়ে পেঁচিয়ে ধরে মুখ লুকালো কৌশিকের গলায়। শরীরটা কেঁপে উঠলেও নিজেকে সামলে নিল কৌশিক। দুই হাতের দৃঢ় আলিঙ্গনে নিজের সাথে মিশিয়ে নিল তুবাকে। প্রিয় মানুষের আদরের স্পর্শে আবেগী হয়ে পড়ল তুবা। মুখটা কৌশিকের গলার ভাঁজে শক্ত করে ডুবিয়ে দিল।
অভিমানী স্বরে মিনমিন করে বলল, আপনাকে পাওয়া এত কঠিন কেন কৌশিক ভাই? কঠিন কোথায় যান? আমি তো সহজেই তোর কাছে ধরা দিয়েছি। তবে আমি যে সহজে পাচ্ছি না। আমার পথেই কেন এত এত কাটা? কৌশিক থমকালো একটু। তুবার অভিমানী কণ্ঠে বুকটা মুচড়ে উঠল যেন। এক অদৃশ্য সূক্ষ্ম ব্যথা অনুভব হলো। কৌশিক কৌতূহলী কণ্ঠে বলল, কি হয়েছে জান? কেউ কিছু বলেছে? এত আদুরে প্রশ্নে তুবার এবার আরো বেশি কান্না পেল। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, আপনার আশেপাশে এত শেয়াল শকুন কেন বলুন তো? সুযোগ পেলেই আপনাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে যেতে চায়। নিতে তো পারেনি। যদি পেরে যায় তখন? কোনোদিন পারবে না। কি গ্যারান্টি আছে? তর্কের এই পর্যায়ে কৌশিকের বুক চিরে হতাশার নিঃশ্বাস বেরিয়ে এলো। ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, নিজেকে কাগজে কলমে তোর নামে লিখে দিয়েছি আমি। সাথে এক সময়ের এই ভার্জিন দেহটাও তোর কাছে সঁপে দিয়েছি। আমার প্রথম ভার্জিনিটি হরণ করেছিস তুই। আমার আমির ওপরে আমার কোনো অধিকার নেই। আমার স্থাবর অস্থাবর সবকিছুর মালকিন তুই। আর কি চাই বল? তুই যা চাইবি আমি সেটাই করতে প্রস্তুত। আপনি বরং আমাকে নিজের ভেতরে ঢুকিয়ে নিন। একটা দেহে দুটো প্রাণ থাকবে। আমি চিন্তা মুক্ত হব। কৌশিক হাসল। ধীরে ধীরে হাসি চওড়া হলো। তুবাকে আরো একটু টেনে নিজের সাথে মিশিয়ে নিল। ঘন কালো চুলে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, উপায় থাকলে সেটাও করতাম জান। কিন্তু এই ক্ষেত্রে আমি যে নিরুপায়। বাহানা দিচ্ছেন। কৌশিক বিপরীতে জবাব দিতে পারল না। কথোপকথনের ঠিক এমন মুহূর্তে রিয়ার দমফাটা কাশির আওয়াজে কান চালাপালা হয়ে গেল। মনে হচ্ছে কাশতে কাশতে যক্ষার রোগীর ত্যাগ নিজের নামের পাশে বসিয়ে তবেই থামতে। রিয়ার আওয়াজ কানে আসতেই কৌশিকের কোল থেকে লাফিয়ে উঠে পড়ল তুবা। দুজনের মধ্যে বেশ খানিকটা দূরত্ব রেখে বসল। ফিসফিস করে বলল, কেউ আসছে। বলতে বলতেই ঘরে আগমন ঘটল কনকচাপা বেগমের। তিনি আঁচলে হাত মুছতে মুছতে ঘরে ঢুকলেন। ছেলেকে ডেকে বললেন, কৌশিক, খেতে চল তো আব্বা। বলতে বলতে তার নজর পড়ল তুবার ওপর। মেয়েটা কেমন বোকার মতো হাসি হাসি মুখ করে আছে। তুবাকে দেখে কনকচাপা বেগম বললেন, তুই এখানে? তোকে আমি পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। ময়না তোকে ডাকছে। জলদি নিচে যা। তুবা তড়িঘড়ি করে নামল। নিজের পক্ষে এক লাইন মিথ্যে যুক্তির দাঁড় করিয়ে বলল, আসলে বড় মা, একটা পোড়ায় একটু আটকে গেছিলাম আমি। তাই তোমার ছেলের কাছে বুঝতে এসেছিলাম। আমি এক্ষুনি নিচে যাচ্ছি। ডাহা এক মিথ্যে কথা বলেই দিল ভোদর। কনকচাপা বেগম চিন্তিত স্বরে বললেন, আরে আস্তে, পড়ে যাবি তো। বলতে বলতে তিনিও ছুটলেন তুবার পেছনে। কৌশিক শান্ত চোখে তাকিয়ে দেখল শুধু। ঘরটা ফাঁকা হতেই নিচে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। ঠিক এমন সময় নজর পড়ল বালিশের পাশে। জর্জেটের একটা ওড়না সেখানে অবলীলায় পড়ে আছে। বেখেয়ালে কখন যে ওড়নাটা গায়ে থেকে পড়ে গেছে, মেয়েটা খেয়ালই করেনি বোধ হয়। কৌশিক ঝুঁকে ওড়নাটা তুলে নিল। এরপর সুন্দর করে সেটা হাতে পেঁচিয়ে নিল। কয়েক সেকেন্ড ওড়নাটার দিকে তাকিয়ে থেকে ঠোঁট কামড়ে হাসল। ঠোঁটের কোণে হাসির ঝুলিয়েই পা বাড়ালো ঘরের বাইরে। ভুইয়া মঞ্জিলে বিরাজ করছে থমথমে আবহাওয়া। খাওয়ার টেবিলে থমথমে মুখে বসে আছেন জামাল সাহেব। পুরো পরিবারের মধ্যে এই একজনের চেহারাতেই গুমুট ভাব। বাকিরা সবাই বেশ স্বাভাবিক ভঙ্গিতেই খেয়ে চলেছে। বাড়ির কর্তারা খাওয়ার ফাঁকে ফাঁকে নিজেদের মধ্যে টুকটাক কথা বার্তা বলছেন। জামাল সাহেব গম্ভীর মুখে শুধু হুহা ধরে যাচ্ছেন। কথায় কথায় উঠল মৌমিতার বিয়ের প্রসঙ্গ। হুট করেই আলাপচারিতা নিজের বিয়ের দিকে ঘুরে যেতেই ভয়ে ভয়ে চোখে কৌশিকের দিকে তাকালো মৌমিতা। এক অদ্ভুত কানেকশন আছে দুই ভাই বোনের মধ্যে। এই যেমন কৌশিক না তাকাতেই বুঝে গেল বোন তার করুণ চাহনি নিক্ষেপ করেছে। ভাতের লোকমা মুখে তুলতে তুলতে মৌমিতার দিকে তাকালো কৌশিক। দুই ভাই বোনের চোখাচোখি হতেই কৌশিক চোখের ইশারায় বোনকে আশ্বস্ত করল। বিনা বাক্যে জানান দিল, চিন্তা নেই বোন, তোর ভাই আছে সাথে। সেই বাক্যবিহীন চোখের ভাষা বুঝে গেল মৌমিতা। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মাথা নিচু করে খেয়ে গেল। জামাল সাহেব মেয়েকে রেখে ছেলেকে চেপে ধরলেন। কৌশিকের পছন্দ করা ডাক্তার পাত্রর বিষয়ে একে একে হাজারো প্রশ্নের দোকান খুলে বসলেন। এই যেমন, ছেলে থাকে কোথায়, কোন হসপিটালের ডক্টর, ফ্যামিলিতে কে কে আছে, ইত্যাদি ইত্যাদি। কৌশিকও বেশ ধৈর্য নিয়ে একে একে জবাব দিয়ে যাচ্ছে। বোনের বিষয়ে কোনো রাগারাগি নয়। আপাতত মৌমিতাই কৌশিকের চিন্তার ঊর্ধ্বে। খাওয়ার এক পর্যায়ে কৌশিকের পাশে বসা তুবা একবার আর চোখে বাপ চাচাদের পরখ করে নিল। সবার নজর যার যার প্লেটে দেখে সুযোগ বুঝে নিজের পাতের ইলিশের টুকরোটা কৌশিকের পাতে তুলে দিল। কথা বলতে বলতে এক ফাঁকে প্লেটের নজর দিল কৌশিক। এরপর স্বাভাবিক ভঙ্গিতেই খাওয়া রেখে মাছের কাঁটা বাছতে শুরু করল। এ বাড়িতে এটা নতুন কিছু নয়।
কোনো মাছেরই কাঁটা বাঁচতে পারে না তুবা। নিজে বেছে খেতে গেলে গলায় কাঁটা বাঁধিয়ে হসপিটাল দৌড়াতে হয়। এজন্য সবসময় নিজের ভাগের মাছটা বাপ চাচাদের কারো পাতে অথবা কৌশিক মৌমিতার পাতে তুলে দেয় তুবা। মা চাচিদের ভরসা নেই, কারণ তারা কাজে ব্যস্ত থাকে। রিয়া আর নীরবকে তো আরও বিশ্বাস করতে পারে না। তুবার সবচেয়ে বেশি ভরসার জায়গা নিজের বাবা আর কৌশিক ভাই। মাঝে মাঝে বড় চাচুকেও ভরসা করে, তবে তাকে বেশি জ্বালানোর সাহস হয় না তুবার। তবে এই বাড়িতে বিষয়টা খুবই স্বাভাবিক হলেও স্বাভাবিকভাবে নিতে পারল না রাইমা। খাওয়া বাদ দিয়ে প্লেটে আঙ্গুল ঘোরাতে ঘোরাতে দেখল শুধু। সন্ধ্যায় দুবার করা অপমান সইতে না পেরে চলে যেতে চেয়েছিল বাড়ি থেকে, কিন্তু কনকচাপা বেগম ওকে আটকে দিয়েছেন। তুবা আর কৌশিকের এত খাতির কিছুতেই হজম হলো না রাইমার। প্লেটে আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বাম হাতে ওড়নার কণা মুঠো করে ধরল। দাঁত কিরমির করে মনে মনে বলল, কাল শুধু কলেজে যাই তুবা, তোমাকে আমি দেখে নেব। খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে বিয়ের আলাপচারিতাও শেষ হলো। আগামীকাল সন্ধ্যায় রাতুলকে তার পরিবার সমেত আসতে বললেন জামাল সাহেব। কৌশিক মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এবার সবকিছু সামাল দিতে পারলেই হলো, তাহলেই চিন্তামুক্ত। নিশুতির রাত, চারিদিকে শুনশান নীরবতা। এই মুহূর্তে পুরো শহর ঘুমে বিভোর। দূর থেকে শুধু দুই একটা গাড়ির হর্নের আওয়াজ কানে আসছে। সেকেন্ডের ব্যবধানে শব্দটা আবারও মিলিয়ে যাচ্ছে। ল্যাপটপে খটখট শব্দে কিছু টাইপ করে এন্টার চাপল কৌশিক। কাজ শেষ। অবশেষে চাপ মুক্ত হতেই মাথা উঁচিয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। মাথার ওপর সিলিং ফ্যানটা পাগলের মতো ঘুরছে। সেদিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হাত ঘড়িতে সময় দেখে নিল কৌশিক। রাত প্রায় 2:30 ছুঁই ছুঁই। গত কয়েকদিন ধরে নির্ঘুম রাত কাটাচ্ছে ছেলেটা। ইমার্জেন্সি কাজটা সাবমিট করতে হলো বিধায় এত খাটুনি। তবে এবার আর শরীরে পোষাচ্ছে না। বড্ড বেশি ক্লান্ত লাগছে। চোখ ভর্তি ঘুম, অথচ বুকটা খালি। মনে হচ্ছে কি যেন নেই। ভাবতে ভাবতে মনে পড়ল ওর হৃৎপিণ্ডটাই তো সাথে নেই। ভাবতেই লম্বা এক ক্লান্তির নিঃশ্বাস ছাড়ল কৌশিক। ল্যাপটপটা বন্ধ করে দুর্বল পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। বারান্দাতে আসতেই আচমকা মুখোমুখি হলো মৌমিতার। মৌমিতার রাতুলের সাথে ফোনে কথা বলছিল। হুট করেই সামনে কৌশিককে দেখে কথা থামিয়ে দিল মৌমিতা। কৌশিক শান্ত চোখে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এরপর বিদ্রুপ সুরে বলল, নিজে তো একটা আমরা কাঠের ঢেকি, কোনো কাজের নয়। কিন্তু ফোনের অপর পাশের মানুষটার তো কাজ আছে। সারাদিন হসপিটালে কামলা খটবে, আর রাতভর তোর পেছনে বেহুদা সময় নষ্ট করবে। ছেলেটাকে এবার নিস্তার দিয়ে চুড়াইল। এই পর্যায়ে মৌমিতা খেপে গেল। খট করে ফোনটা কেটে নিচু স্বরে শাসিয়ে বলল, একদম আমাকে অপমান করবি না। নিজেকে খুব কাজের মনে করিস। সবচেয়ে বড় অপদার্থ তো তুই। আমি পদার্থ না অপদার্থ সেটা তোর ভেবে কাজ নেই। আমি চাইলে 1 বছরের মাথায় তোকে ফুপু বানিয়ে দিতে পারবো। দেখতে চাস? চাই না। দয়া করে বাচ্চা মেয়েটার ওপর আর জুলুম করিস না। ও ছোট, সেটা আমি বুঝে নেব। কৌশিকের তোত্তারা জবাব। মৌমিতার রাগ তরতর করে বাড়ল। জানে এই ছেলেকে কিছু বলে লাভ নেই। ও করবে সেটাই, যেটা ওর মন চাইবে। তাই আর কথা বাড়ালো না মৌমিতা। শুধু আঙ্গুল তুলে ছাড়ি মেরে বলল, এই তুই যা তো, নিজের চরকায় তেল দে। সেটাই দিতে যাচ্ছি। লাগলেই বলিস। মানে পরামর্শ। তোর থেকে আমার অভিজ্ঞতা আবার বেশি। বাঁকা হেসে কথাগুলো বলেই কটকট পায়ে তুবার ঘরের দিকে চলে গেল কৌশিক। পকেট থেকে চাবি বের করে লক খুলে সোজা ঢুকে পড়ল ঘরে। দরজা আটকাতে গিয়েও কিছু একটা ভেবে মাথা বের করল। 2 আঙ্গুলে তুড়ি বাজিয়ে বলল, ওই হাতি, বাইরেই তো আছিস, একটু দারোয়ানের দায়িত্ব পালন কর। কেউ আসলে আমাকে ফোন দিবি। ওকে। এটুকু বলেই মৌমিতার মুখের ওপর ঠাস করে দরজা আটকে দিল। চোখ মুখ অন্ধকার করে বিড়বিড় করল মৌমিতা, একটা অসভ্য বাদর। একদফা ঝগড়া শেষে তুবার খাটের দিকে দৃষ্টি নিক্ষেপ করল কৌশিক। সঙ্গে সঙ্গে চোখ দুটো স্থির হয়ে গেল। হৃৎপিণ্ডের ধুকপুকানি কয়েকশো গুণ বেড়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। মনে হচ্ছে জনম জনম ধরে গলায় 1 ফোঁটা পানি পড়েনি। ফাঁকা ঢোক দিলে শুকনো গলা ভেজানোর ব্যর্থ চেষ্টা চালানো কৌশিক, কিন্তু কোনো লাভ হলো না। খাটের দিকে দৃষ্টি স্থির রেখে পায়ে পায়ে এগিয়ে গেল। তুবা তখন গভীর ঘুমে বিভোর। স্কার্ট পরে ঘুমানোর ফলে ফর্সা পা দুটো হাঁটু পর্যন্ত উন্মুক্ত হয়ে আছে। পরনের টি শার্ট নড়াচড়ায় বেশ খানিকটা সরে গেছে, যার ফল স্বরূপ তুবার মাখনের মতো কোমল উদর সম্পূর্ণ দেখা যাচ্ছে। ওই বাঁকানো নরম কোমল উদরের শক্তভাবে চোখ আটকে গেল কৌশিকের। বুকের ভেতর হাঁসফাঁস করে উঠল। বিড়বিড় করে আওড়ালো, এসে কি ভুল করলাম নাকি? এখন কি করব? মধ্য রাতে এমন মাতাল করার দৃশ্য পাগল করে দিচ্ছে কৌশিককে।
বেহা মন বারবার বলছে, একবার ছুঁয়ে দেখ, তোরই তো বউ, তোর অধিকার আছে। মনের উস্কানির কাছে পরাজিত হয়ে কাপা কাপা হাতটা বাড়িয়ে দিল কৌশিক। আলতো করে ছুতেই শুকনো গলা আরো শুকিয়ে এলো। এক পর্যায়ে তুবার ঘুমটা পাতলা হয়ে এলো। গলার কাছে গরম নিঃশ্বাস পড়ায় ঘুমের মধ্যেই হাসফাস করে উঠল। মনে হচ্ছে ওর দেহ জুড়ে কোনো শক্ত হাতের বিচরণ চলছে, সেই সাথে দেহের ওপর ভারী কিছু অনুভব হচ্ছে। অনুভূতিটা গাঢ় হতেই ফট করে চোখ মেলে চাইল তুবা। উঠতে গিয়ে কারোর বাহু বন্ধনে বাধা পড়ল। দেখতে পেল একটা পরিচিত হাত ওর উদর জুড়ে খেলা করছে। মানুষটাকে, সেটা বুঝতে বিন্দু মাত্র বেগ পেতে হলো না তুবার। বরং মুখ না দেখেই খুমুখুম কণ্ঠে বলল, আপনি এত রাতে এখানে কেন? শরীরে এনার্জি পাচ্ছি না চান, একটু চার্জ করতে এলাম। তুবার প্রশ্নের বিপরীতে ফিসফিস করে জবাব দিল কৌশিক। তখনও তুবার গোলদেশ জুড়ে চলছিল কৌশিকের ঠোঁটের বিচরণ। দুজন এত কাছাকাছি আসায় তুবার দেহটা অসাড় হয়ে এলো। ঘুমের বাকি যেটুকু রেশ চোখে মুখে ছিল সেটুকু উড়ে গেল। তুবা কাপা কাপা কণ্ঠে বলল, হয়েছে তো, এবার ঘরে যান। উহু, সম্ভব নয়। কিন্তু কেন? এসেছিলাম ক্লান্ত দেহে একটু এনার্জি নিতে, কিন্তু ঘরে ঢুকতেই তুই আমাকে পাগল করে দিয়েছি। এখন আমার পুরোটা চাই। কৌশিকের কথার মানে বুঝতে পেরে আঁকতে উঠল তুবা। মনে পড়ে গেল গতবার ঘনিষ্ঠ হওয়ার কথা। সেই দিনের স্মৃতিচারণ করতেই অজানা ভয়ে বুক কেঁপে উঠল তুবার। বাঁচার তাগিদে থেমে থেমে বলল, এখন না, কাল আমার স্কুল আছে। অনেকদিন স্কুলে যাই না। তো তো মানে, ঘুম না হলে আমি ক্লাসে মনোযোগ দেব কিভাবে? ক্লাসে আমার ঘুম পাবে না। দরকার নেই স্কুল যাওয়ার। আরও একদিন মিস দিবি। অসম্ভব। মৃদু স্বরে চেঁচিয়ে উঠল তুবা। এই পর্যায়ে তুবার গোলদেশ থেকে মুখ তুলল কৌশিক। তুবার চোখের দিকে গভীর চোখে তাকালো। কাতর কণ্ঠে বলল, প্লিজ যান। দুটো রাত নির্ঘুম কাটিয়েছি। শরীরটা মারাত্মক ক্লান্ত। তুমি ছাড়া আমি কোথাও এনার্জি পাই না। তুবা কথা বলার ভাষা হারিয়ে ফেলল। এই আকুতিকে কিভাবে দূরে ঠেলে দেবে মেয়েটা? এত কঠিন তো তুবা নয়। এক বুক সংশয় নিয়ে কৌশিকের চোখে চোখ রাখল তুবা। কয়েক সেকেন্ড চোখে চোখে কথা আদান প্রদান হলো। কৌশিক মুহূর্তেই পড়ে নিল তুবার চোখের ভাষা। এরপর ঠোঁট কামড়ে বলল, ভয় নেই জান, তোকে ব্যথা দেব না। আমি যথাসম্ভব সংযত থাকব। কৌশিকের সান্ত্বনা বাণী মনে গেঁথে গেল তুবার। ভেতর থেকে ভয় ডর সব নিমেষেই উধাও হয়ে গেল। তুবা দুই হাতে কৌশিকের ঘাড় জড়িয়ে ধরল। নিজ উদ্যোগে পুরো ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দিল। সারা পেয়ে খুশি হলো কৌশিক। মেতে উঠল পরম উন্মাদনায়। আদরে আদরে ভরিয়ে দিল তুবার ছোট্ট দেহ। নারী দেহের প্রতিটি বাক ছুঁয়ে ছুঁয়ে অনুভব করল। কৌশিকের পাগলামিতে দিশেহারা তুবা অস্থির হয়ে উঠল ভীষণ। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা তপ্ত নোনা জল। অত্যাধিক সুখে পাগলপ্রায় অবস্থা। শেষ মুহূর্তে শোনা গেল কৌশিকের আকুল ভরা কাতর কণ্ঠ, তুই আমার আরাম চান। তোর মাঝে আমি এক পৃথিবী সমান আরাম খুঁজে পাই। এত সুখ কেন দিস বলতো? এই সুখের নেশায় আমি যে বেহা হয়ে যাচ্ছি। একদিন হয়তো পাগল হয়ে যাব। তুবা চোখ তুলে তাকাতে পারল না। ভীষণ লজ্জা লাগছে। এত কিছুর পরেও মেয়েটার লজ্জা ভাঙেনি। তুবা নজর লুকিয়ে মিনমিন করে বলল, তাতে কি? আপনি পাগল হলেও আমার, সুস্থ হলেও আমার। তুবার জবাবে কৌশিক বেজায় সন্তুষ্ট হল। সেই সন্তুষ্টির ঝলক হাসির মাধ্যমে ছড়িয়ে পড়ল চোখে মুখে। তুবার কানের কাছে মুখ নামিয়ে অত্যন্ত নিচু কণ্ঠে বলল, বাই দা ওয়ে, তুই কিন্তু অনেক টেস্টি আছিস জান। লাইক এ টেস্টি ডেজার্ট। আমার সবচেয়ে প্রিয় ডেজার্ট। কৌশিকের এহেন লাগাম ছাড়া কথায় কান গরম হয়ে উঠল তুবার। ফর্সা নাকের ডগা লালচে রং ধারণ করল। অত্যাধিক লজ্জায় হাসফাস করে উঠল। লজ্জা থেকে বাঁচতে কৌশিকের গলাতেই মুখ ডুবিয়ে দিল। আজ সকাল থেকেই আবহাওয়া বেজায় গরম। ভাবসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আজ বোধহয় সূর্য মহাশয় বেজায় ক্ষেপে আছে। অকারণ রাগ ঝাড়ছে পৃথিবীবাসীদের ওপর। রাগের উত্তাপে ঝলসে দিচ্ছে মানব দেহ। ঘামে ভেজা মুখটা রুমাল দিয়ে মুছে সেটা আবার ব্যাগে রাখল তুবা। গলার কাছটা ঘামে ভিজে চিপচিপে হয়ে আছে। নীল সাদা রঙের স্কুল ইউনিফর্মটাও ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে। ক্লাসরুমে ফ্যানের নিচে বসেও শান্তি পাচ্ছে না। কেমন হাসফাস হাসফাস লাগছে। ভাগ্যিস ক্লাসে এখনো টিচার আসেনি, না হলে পড়ায় মনোযোগ দিত কিভাবে। তুবাকে এমন মোচড়ামুচড়ি করতে দেখে পানির বোতলের মুখ খুলে এগিয়ে দিল রিমি। নিজেও টিস্যু দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, পানি খা, ভালো লাগবে। তুবা জবাব দিল না। রিমির হাত থেকে পানির বোতলটা নিয়ে ঠকঠক করে পুরো বোতলের পানি পেটে চালান করে দিল। এরপর বোতলটা রিমিকে এগিয়ে দিয়ে বলল, এত ভ্যাপসা গরম কেন বলতো? বৃষ্টি আসবে নাকি? হতেই পারে। কাল রাতে আবহাওয়ার খবর দেখলাম।
টানা 1 সপ্তাহ বৃষ্টি হওয়ার কথা। তুবার চোখ মুখ অন্ধকার হয়ে গেল। এমনিতেই বেশ অনেকদিন স্কুল মিস দিয়ে ফেলেছে। এখন বৃষ্টি বাদল শুরু হলে আবারও মিস দেয়া লাগবে। সামনে পরীক্ষা। এভাবে ফাঁকিবাজি করলে রেজাল্টে বছর একটা রসগোল্লা পাবে। এরপর ওর মা বাঁশবাগান থেকে চিকন কুঞ্চি কেটে এনে পিঠের ওপর ভাঙবে। ভাবতেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো দুবার। ঠিক এমন সময় সেখানে আগমন ঘটল নির্বের। হাতে 3টে টাইগারের ক্যান। দেখেই বোঝা যাচ্ছে মাত্রই ফ্রিজ থেকে বের করে আনা। লম্বা লম্বা পায়ে সোজা দুবার পাশে দাঁড়িয়ে 2টো ক্যান বেঞ্চের ওপর রাখল নীরব। এরপর একটা ক্যান রিমির দিকে ঠেলে দিয়ে অন্যটার মুখ খুলে তুবার সামনে ধরল। তুবার ক্লান্ত পরিশ্রান্ত মুখের দিকে একবার তাকিয়ে ওর মাথায় আলতো করে হাত রাখল নীরব। চিন্তিত স্বরে প্রশ্ন করল, ঠিক আছিস তুই? খুব গরম লাগছে। নির্বের কপালে 2-3টা চিন্তার ভাঁজ পড়ল। দুজি ভাই বোনের মধ্যে বয়সে পার্থক্য খুব বেশি নয়। হিসাব করলে নীরব গুণে গুণে তুবার চাইতে 7 মাসের বড়। তবে দিন মাস যতই হোক ভাইয়ের দায়িত্ব সবসময় বেশি। এই যেমন এই মুহূর্তে বোনের চিন্তায় কপালে ভাঁজ পড়েছে ছেলেটার। ভাবতে ভাবতে নীরব আর চোখে তাকালো রিমির দিকে। মেয়েটার অবস্থাও করুন। ফর্সা 2 গাল লাল হয়ে গেছে। নীরব হুট করেই তুবার হাত ধরে বলল, চল লাইব্রেরি যাই। আজ ক্লাস করব না। এখানে থাকলে তোর মাথা ব্যথা শুরু হয়ে যাবে। নির্বের প্রস্তাবের বিপরীতে ছোট ছোট চোখে তাকালো তুবা। কিছু বলতে যাবে তার আগেই ওর মুখের কথা কেড়ে নিয়ে রিমি বলল, হাদারাম, সামনে পরীক্ষা। ক্লাস মিস দিলে পরীক্ষায় ডাব্বা পাবো আমরা। তোর মাথা যে পুরো ফাঁকা সেটা আবারও প্রমাণ করলি। নোট নিয়ে নেব বন্ধুর থেকে, এবার চল। রিমি গো ধরে বসে রইল। নির্বের ওপর থেকে রাগ এখনো কমেনি ওর। সেই রাগের রেশ ধরেই জেদি কণ্ঠে বলল, যাব না। তুই যা। রাগে চলাল জোড়া শক্ত হয়ে গেল নির্বের। শক্ত চোখে তাকালো রিমির দিকে। তুবা শুধু দুজনকে ঘাড় খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখছে। কাহিনী বুঝতে পেরে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। রিমির হাত টেনে ধরে যেতে যেতে বলল, গরমে আমার মাথা ধরে গেছে। চলতো একটু হাওয়া খেয়ে আসি। তুবার টানাটানিতে অনিচ্ছার সত্ত্বেও যেতে হলো রিমির। তবে যাওয়ার পূর্বে ঘাড় খুঁড়িয়ে রবিনকে ডেকে বলল, আজকের ক্লাসের নোটটা দিও তো রবিন। আমি বাইরে আছি। বিপরীতে রবিন হেসে মাথা দোলালো। তুবা আর দেরি করল না। এক প্রকার টানতে টানতেই রিমিকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। পেছনে 2 হাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ দাঁড়িয়ে ছিল নীরব। অত্যাধিক রাগে চোখ দুটো লাল হয়ে গেছে। মাথার 2 পাশ দিয়ে চুয়ে চুয়ে ঘাম ঝরছে। এক পলক রবিনের দিকে শক্ত চোখে তাকিয়ে হনহন করে হাঁটা দিল লাইব্রেরির দিকে। ক্লাস টাইম হওয়ায় পুরো লাইব্রেরি এখন ফাঁকা। তাছাড়া এটাই শেষ ক্লাস। এরপর স্কুল ছুটি হয়ে যাবে। পুরো লাইব্রেরি ফাঁকা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তুবা। দৌড়ে চলে গেল খোলা জানালার দিকে। দক্ষিণ দিকের বিশাল বড় জানালার কাছে দাঁড়াতেই এক মুঠো শীতল হাওয়া শরীরে আছড়ে পড়ল। প্রশান্তিতে চোখ বন্ধ করে নিল তুবা। এই লাইব্রেরির রুমটাকে নিজের ছায়ায় আবৃত করে রেখেছে একটা কৃষ্ণচূড়া গাছ। গাছটা বহু বছরের পুরনো। ডালপালা শাখা প্রশাখা বেশি হওয়ায় বেশ খানিকটা জায়গা জুড়ে ছায়া পড়ে। বর্তমানে গাছটা টকটকে লাল রঙের ফুলে সেজে আছে। তুবার খুব পছন্দ কৃষ্ণচূড়া ফুল। ফুলে সজ্জিত গাছের দিকে তাকালে মুগ্ধ হয়ে যায়। এই যেমন এখন মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। বেখেয়ালে কখন যে কাঁধের ব্যাগটা টেবিলের কোনায় ফেলে দিয়েছে সেটাও খেয়াল করেনি। চোখ ধাঁধানো রক্ত লাল কৃষ্ণচূড়া বরাবরই তুবার মনোযোগ কাড়ে। এরই মাঝে রিমি একটা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে প্রশ্ন করল, আজ কৌশিক ভাই আসবে তোকে নিতে? তুবার ধ্যান ভাঙল। তবে নজর সরালো না। গাছ ভর্তি লাল ফুলগুলোর দিকে তাকিয়ে জবাব দিল, আজ বোধহয় আসতে পারবে না। সকালে খুব সাজগোছ করে বেরিয়েছে। বলল জরুরি কোনো কাজ আছে। তবে কি কাজ সেটা বলেনি। মানে আজ সে ভার্সিটিতে যায়নি? না। তাহলে ফিরতে নিশ্চয়ই দেরি হবে। হয়তো। এই পর্যায়ে লাফিয়ে উঠল রিমি। তড়িঘড়ি করে হাতের বইটা টেবিলে রেখে চেঁচিয়ে উঠল, তাহলে চল ঘুরতে চাই। শুধু তুই আর আমি। খুব মজা হবে। তুবা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। ঘাড় ঘুরিয়ে রিমির দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, এই গরমে ফ্যানের বাতাসেও টিকতে পারছি না। এখন বাইরে গেলে বেগুন পোড়া হয়ে বাড়ি ফিরতে হবে। কথা বলার এক পর্যায়ে আচমকা তুবা নিচের পেটে সামান্য ব্যথা অনুভব করল। সঙ্গে সঙ্গে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। যেতে যেতে বলল, একটু দাঁড়াতো, আমি আসছি। রিমি জবাব দিল না। হয়তো না বলতেই কারণটা বুঝে গেছে। তাই চুপচাপ বেঞ্চে বসে বইটা পড়তে শুরু করল। সেকেন্ডের ব্যবধানে আচমকা সেখানে হাজির হলো নীরব। রিমির হাত থেকে বইটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল একদিকে। হঠাৎ নির্বের এহেন কাণ্ডে হকচকিয়ে উঠে দাঁড়ালো রিমি।
অবাক হয়ে তাকাতেই দৃষ্টিগোচর হলো নির্বের আগুন লাল মুখ। রিমির রাগ হলো। রাগে দাঁত খিচে মৃদু চেঁচিয়ে উঠল। এসব কি ধরনের অসভ্যতা নীরব? নীরব হুট করেই রিমির গাল চেপে ধরল। একদম শক্ত করে, শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে। অত্যাধিক রাগে গর্জে উঠে বলল, রবিনের সাথে কি তোর? হ্যাঁ, রবিনের সাথে কি? কি সব আলতু ফালতু প্রশ্ন? এটা আমার উত্তর নয়। নির্বের দফায় দফায় ধমকের রাগ বাড়ল রিমির। এক চারি মেরে নির্বের হাত সরিয়ে দিয়ে বলল, এমন কেন করছিস তুই? আমার জবাব চাই রিমি। বেশ, শুন তবে। তোর সাথে আমার যা, রবিনের সাথেও তাই। জবাব পেয়েছিস। ধীরে ধীরে নির্বের চড়াল লোহার মতো শক্ত হয়ে গেল। কয়েক সেকেন্ড রিমির দিকে শক্ত চোখে তাকিয়ে রইল। এরপর আচমকাই রিমিকে দেয়ালের সাথে ঠেসে ধরে ওষ্ঠপুট নিজের দখলে নিয়ে নিল। হঠাৎ নির্বের এহেন আচরণে ভরকে গেল রিমি। থমকে গেল হৃৎস্পন্দন। অসাড় হয়ে আসো পা দুটো। মস্তিষ্কের প্রতিটি নিউরন জ্বলে উঠল। রিমি সজোরে ধাক্কা দিল নির্বের বুক বরাবর। কিন্তু এক চুলও নড়াতে পারল না। ছাড়া পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল রিমি। শেষে কোনো উপায় না পেয়ে ফুপিয়ে কেঁদে উঠল। রিমির কান্নার আওয়াজ কানে আসতেই হুট করে ওকে ছেলে দিল নীরব। এক আঙ্গুলে ঠোঁট মুছতে মুছতে বলল, ভবিষ্যতে তিরিং বিরিং করার আগে আজকের দিনটা মনে করবি। তাহলে মনে পড়ে যাবে আমি তোর কি। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলেই হনহন করে বাইরের দিকে হাঁটা দিল নীরব। রিমি হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। এরপর দুই হাতে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল। রাগে, দুঃখে, ঘৃণায় শরীর জ্বলে গেল। রিমি কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল লাইব্রেরি থেকে। লম্বা বারান্দায় আসতেই মুখোমুখি হলো রাইমার। রাইমা ছোট্ট একটা প্লাস্টিকের পাখা দিয়ে বাতাস করছিল। চোখে মুখে চমৎকার হাসি। রিমিকে এমন কাঁদতে কাঁদতে দৌড়াতে দেখে প্রশ্ন করল, আরে রিমি, তুমি কাঁদছ কেন? রিমি জবাব দিল না। হাতের তালু দিয়ে চোখ মুছে ছুটে বেরিয়ে গেল। এর মিনিট পাঁচেক পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো তুবা। তবে বাইরে এসে পুরো লাইব্রেরি ফাঁকা দেখে বেশ অবাক হলো। রিমিকে খুঁজতে খুঁজতে দরজার কাছে আসতেই দেখা হলো 40 বয়সী একজনের সাথে। তিনি এই স্কুলের লাইব্রেরিয়ান। পারিবারিক সূত্রে তুবাকে বেশ ভালো করেই তিনি দরজার সামনে তুবাকে দেখে বলে উঠলেন, আরে মামুনি, তোমাকেই খুঁজছি। তোমার হাসবেন্ড তো গার্লস কমন রুমে অপেক্ষা করছে তোমার জন্য। কি সব সারপ্রাইজ নাকি প্ল্যান করেছে? আমাকে বলল তোমাকে খুঁজে পাঠিয়ে দিতে। স্বামীর নামটা শুনেই দিন দুনিয়ার কথা ভুলে বসল তুবা। মুখে ফুটে উঠল চওড়া হাসি। সঙ্গে সঙ্গে দিক বেদিক ভুলে ছুট লাগালো কমন রুমের দিকে। সারাদিনের ভ্যাপসা গরমের পর আকাশ নিজের রূপ বদলে নিয়েছে। সুবিশাল আকাশ জুড়ে থোকা থোকা মেঘরাশি উড়ে বেড়াচ্ছে। কালচে মেঘগুলো একে অপরের সাথে মিশে বিশাল মেঘমালায় রূপ নিচ্ছে। মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। আকাশের গতিবিধি তো তাই বলে। দিন পেরিয়ে ধরণীর বুকে আধার নেমেছে কিছুক্ষণ আগে। সারাদিন ছোটাছুটির পর ক্লান্ত দেহটা টেনে নিয়ে বাড়িতে প্রবেশ করল কৌশিক। হাতে একটা স্বচ্ছ ফাইল। ভেতরের কাগজপত্রগুলো ফাইল ভেদ করে স্পষ্ট দেখা যাচ্ছে। গরম থেকে বাঁচতে শার্টের 2-3টা বোতামও খুলে রেখেছে। এমনই এলোমেলো ক্লান্ত মুখে বসার ঘরে পা রাখল কৌশিক। তবে সামনের নজর ফেলতেই ওর সমতল ভ্রুতে কয়েকটা ভাঁজ পড়ল। পুরো পরিবার একসাথে ড্রয়িং রুমে উপস্থিত। তবে সবচেয়ে বেশি কৌশিকের নজর কাড়ল ময়না বেগম। তিনি সোফায় বসে আঁচলে মুখ চেপে খাচ্ছেন। তাকে ঘিরে দুই যা বসে সান্ত্বনা দিচ্ছে। অপরদিকের সোফায় নীরব মাথা নিচু করে বসে আছে। এই বসন্থায় আবার রিমিকেও দেখা যাচ্ছে। হুট করেই বাড়ির এমন ছন্নছাড়া পরিবেশ ঠিক বোধগম্য হলো না কৌশিকের। মনের ভেতর কৌতূহল হুহু করে বাড়ল। সেই কৌতুকলের রেশ ধরেই ক্লান্ত অথচ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? চাচি কাঁদছে কেন? কৌশিকের আওয়াজ পেয়ে একচোটে সবাই তাকালো দরজার দিকে। ভাইকে দেখে মৌমিতা যেন দেহে প্রাণ ফিরে পেল। দুরন্ত পায়ে ছুটে গিয়ে কৌশিকের সামনে দাঁড়িয়ে বলল, তুবা স্কুল থেকে বাড়ি ফেরেনি ভাই। ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা সোজা মস্তিষ্কে গিয়ে সজোরে আঘাত লাগলো কৌশিকের। কয়েক সেকেন্ডের জন্য মাথা কাজ করা বন্ধ করে দিল যেন। একদম অনুভূতিহীনের মতো শূন্য চোখে তাকিয়ে রইল। সেকেন্ডের ব্যবধানে মস্তিষ্ক সচল হতেই বুকের ভেতর ছ্যাঁতো করে উঠল কৌশিকের। হাতের ফাইলটা শব্দ করে মেঝেতে পড়ে গেল। চোখে মুখে অবিশ্বাস। খুঁজে পাওয়া যাচ্ছে মানে কি? স্কুলেই তো ছিল। স্কুলে ছিল। কিন্তু ছুটির পর আমরা ওকে পাইনি ভাইয়া। তখন থেকেই খুঁজে যাচ্ছি। কিন্তু কোথাও নেই। মৃদু কণ্ঠে বলে উঠল রিয়া। কথা শেষ হতেই দুই হাতে চোখ মুছল। কৌশিকের দম আটকে আসলো। বুকের ঠিক মাঝ বরাবর শ্বাস আটকে গেল। দম নিতে না পেরে হাঁসফাঁস করে উঠল। হাঁপানোর মতো করতে করতে এক হাতে বুক ডলল। ভেতরটা ভীষণ জ্বলছে।
মনে হচ্ছে হৃৎপিণ্ডে কেউ জ্বলন্ত কয়লা ঢেলে দিয়েছে। এক অদৃশ্য হাত শক্ত করে গলা চেপে ধরে রেখেছে। কৌশিক হাঁসফাঁস করতে করতে আচমকাই পাশের রাখা ফুলের টবটা লাথি মেরে ফেলে দিল। কাচের টবটা পাকা ফ্লোরে পড়তেই ঝনঝন শব্দে ছড়িয়ে পড়ল চারদিকে। কৌশিক হুঙ্কার ছেড়ে গর্জে উঠল, সেই বিকাল থেকে তুবাকে পাওয়া যাচ্ছে না, আর এই কথা আমি এখন শুনছি। কৌশিকের তর্জন গর্জনে কেঁপে উঠল পুরো ভুঁইয়া মঞ্জিল। জামাল সাহেব গমগমে সুরে বললেন, এমন চোটপাট দেখানোর মানে কি? আমরা এমনিতেই চিন্তায় আছি, আর চিন্তা বাড়িও না। বসে বসে চিন্তা না করে খুঁজতে তো বের হতে পারতে। তোমার মনে হয় আমি খুঁজিনি? স্কুল সহ চেনা জানা সব জায়গায় খুঁজেছি, না পেরে থানায় পর্যন্ত গিয়েছি, কিন্তু 24 ঘন্টা না হলে ওরা কেন কেস ফাইল করবে না? বুঝতে পারছো কত চাপের মধ্যে আছি আমি। কৌশিক আর বাপের সাথে তর্ক করে সময় ব্যয় করল না। যেভাবে ক্লান্ত শরীরে বাড়িতে ঢুকেছিল ঠিক সেভাবেই দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাতের নির্জনতা গ্রাস করে নিয়েছে পুরো পৃথিবী। অন্ধকারের কালো চাদরে মুড়িয়ে আকাশে টিমটিম আলোর মতো ছোট্ট চাঁদের লাইট জ্বালিয়ে দিয়েছে। দুর্বল চাঁদের মিটিমিটি আলো আশপাশের পরিবেশ দেখার জন্য উপযুক্ত নয়। তবুও অন্ধকারের বুক চিরে দিকবিদিক শূন্য হয়ে দৌড়াচ্ছে কৌশিক। চোখে মুখে আতঙ্ক, বুকে জমেছে সহস্র কতি ভয়। ভয়ের ডর সব পেছনে ফেলে দুরন্ত কদম ছুটিয়ে চলেছে স্কুলের দিকে। আকাশের মৃদু মেঘ এবার অল্প স্বল্প গর্জন শুরু করেছে। এই মুহূর্তে না হলেও শেষ রাতে ধরনী কাঁপিয়ে বৃষ্টি নামবে। ছুটতে ছুটতে সোজা স্কুলের গেটে এসে পৌঁছালো কৌশিক। দারোয়ান গেট তালা দিয়ে বাড়ি যাওয়ার বন্দোবস্ত করছিল। কৌশিক জোরে জোরে শ্বাস টেনে বলল, গেট খুলুন, আমি ভেতরে যাব। আচমকা কারো কথা শুনে পেছনে ফিরল দারোয়ান। এরপর চোখ মুখ কুঁচকে বলল, এই রাতে ভেতরে গিয়ে কি করবেন সাহেব? দরকার আছে, আমার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি ভেতরে চেক করব। কিন্তু ভেতরে তো কেউ নেই। স্কুল ছুটির পর সবাই বাড়ি চলে গেছে, স্কুল এখন পুরো ফাঁকা। তাড়াহুড়োর সময় দারোয়ানের অপ্রয়োজনীয় কথায় চরম বিরক্ত হলো কৌশিক। জোরে একটা শ্বাস টেনে বলল, দেখুন, আমি জানি সবাই চলে গেছে, তবুও একবার চেক করতে হবে, আপনি গেট খুলুন। কৌশিকের কথা যেন দারোয়ানের গায়ে লাগলো না। পাশ থেকে ছোট্ট টিফিন বক্স তুলতে তুলতে বলল, আকাশে মেঘ জমেছে সাহেব, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, ভেতরে কেউ নেই, আপনি কালকে আসুন। কৌশিকের রাগ এবার সপ্তাহ আসমান ছুঁয়ে গেল। মনের ভয়, সংশয়, ব্যাকুলতা, রাগ সব মিলিয়ে ভেতরটা জ্বলে উঠল। আচমকাই দারোয়ানের কলার চেপে ধরে গর্জে উঠল, শালা, ফাজলামো করিস আমার সাথে? আমার বউ হারিয়ে গেছে, ওকে খুঁজে না পেয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, আর তুই বলছিস কালকে আসতে? তোর এত বড় কলিজা, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আরে রাখো তোর বাড়াবাড়ি, গেট খোল, না হলে এখানেই মেরে পুঁতে রেখে দেব। বাঘের মতো গর্জন তুলে হুঙ্কার ছাড়ল কৌশিক। দারোয়ানের নাক বরাবর খুশি দেওয়ার জন্য হাত তুলতেই দারোয়ানটা একটু ভয় পেয়ে গেল। কাপা কাপা কণ্ঠে বলল, ছাড়ুন, খুলছি, কুইক, তারা দিল কৌশিক। দারোয়ান কোনোমতে গেটটা খুললেই কৌশিক দৌড়ে ঢুকে গেল স্কুলের ভেতরে। দুরন্ত পায়ে প্রতিটা ক্লাসরুম, কমন রুম চেক করল, লাইব্রেরি গিয়েও দেখল, কিন্তু তুবা কোথাও নেই। এই পর্যায়ে শরীরের শক্তি ফুরিয়ে গেল যেন। ক্লান্ত দেহে দুশ্চিন্তায় মরণ সমান যন্ত্রণা অনুভব হলো। শক্তিহীনের মতো স্কুলের মাঠে হাঁটু গেড়ে বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে গলা ছেড়ে চিৎকার করল, তুবা, জান প্লিজ ফিরে আয়, তোকে ছাড়া বাঁচতে পারি না বলে বারে বারে হারিয়ে যাস। আমার বুকটা যে পুড়ে যায় সেটা বুঝিস না, ফিরে আয় জান, আমি আর টেনশন নিতে পারছি না। আকাশ জুড়ে মেঘের ঘনঘটা, ল্যাম্পপোস্টের নিয়ন বাতি দিকে দিকে জ্বলছে। সেই আলোতে সামনের সাইনবোর্ডের লেখাগুলো আবছা দেখা যাচ্ছে, কাজী অফিস। নামটা চোখে পড়তেই অন্তরাত্মা কেঁপে উঠল দুবার। বাঁচার জন্য প্রাণপণে ছোটাছুটি শুরু করল, কিন্তু সেই স্থান থেকে এক পাও নড়তে পারল না। পারবে কিভাবে? তুবার হাত যে শক্ত করে চেপে ধরে আছে সিফাত। চোখে মুখে তার চওড়া হাসি। তুবার যে হাতে ব্যথা লাগছে সেদিকে সিফাতের বিন্দু মাত্র খেয়াল নেই। তার ধ্যান জ্ঞান জুড়ে এখন শুধুই কাজী অফিস। তুবা ছাড়া না পেয়ে এবার শব্দ করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? প্লিজ ছাড়ুন, আমি বাড়ি যাব। যাবে তো অবশ্যই, তবে তার আগে আমরা বিয়ে করব। গলায় মালা জড়িয়ে পরিবারের সামনে গিয়ে দাঁড়াবো। তুবার মাথায় যেন বিকট শব্দে বজ্রপাত ঘটল। বৃষ্টি আসার আগেই ভেতরে ভেতরে ঝড় শুরু হয়ে গেল। থরথরিয়ে কেঁপে উঠল পুরো শরীর। তুবা জড়ানো গলায় বলল, এমন কেন করছেন সিফাত ভাই? আপনি তো এমন ছিলেন না। ছিলাম না, হয়ে গেছে। তোমার জন্য এমন হয়েছে। কি করব বলো?
কিছুতেই ভুলতে পারছি না তোমাকে। ভেতরে ভেতরে মরে যাচ্ছি আমি। তোমাকে হারানো সম্ভব নয়। তার চেয়ে বরং চলো আমরা বিয়ে করে নিই। এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি ভালোবাসি না আপনাকে। হাত ছাড়ুন আমার। বলেই হাত মোচড়াতে লাগলো তুবা। তবে সিফাত এতটাই শক্ত করে ধরেছে যে হাতের বাঁধন বিন্দু মাত্র ঢিল করতে পারল না তুবা। বরং অতিরিক্ত মোচড়ামুচড়িতে হাতের কবজি লালচে রং ধারণ করল। সিফাত তুবার বৃথা চেষ্টা দেখে হেসে বলল, লাভ নেই তুবা। আজ আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত তোমার নিস্তার নেই। এই পর্যায়ে রেগে গেল তুবা। বুকের ভেতর একরাশ ভয় চেপে গর্জন দিয়ে উঠল। ভুল করছেন সিফাত ভাই। আজকের এই ভুলের জন্য আপনাকে সারা জীবন পস্তাতে হবে। সিফাত এবার হো হো করে হেসে দিল। সেই হাসি দেখে তুবার গা গুলিয়ে উঠল। সিফাত কয়েক দফা হেসে চোখ মুখ শক্ত করে বলল, কি করবে তুমি? মারবে? মারে। তোমার হাতে মার খেতেও আমি রাজি। আমি কিছুই করব না। যা করার আমার স্বামী করবে। তুবার মুখে স্বামী শব্দটা শুনে চমকে উঠল সিফাত। হৃদয়ে সামান্য কুঁচকে গেল। কিছুটা অবাক সুরে বলল, তোমার স্বামী আসলো কোথা থেকে? তোমার স্বামী তো একটু পরে আমি হব। তুবা ঠোঁটে তাচ্ছিল্য হাসি ঝুলিয়ে বলল, বৃথা স্বপ্ন। আমি অলরেডি বিবাহিতা। কৌশিক ভাই আমার এক এবং একমাত্র স্বামী। সিফাত চমকালো বোধ হয়। চোখের দৃষ্টিতে একরাশ বিস্ময় দেখা গেল। কয়েক সেকেন্ড অবাক চোখে তাকিয়ে রইল। এর পরপরই বাঁকা হেসে বলল, ভালোই মিথ্যে সাজিয়েছ। তোমাদের বিয়ে হলে জামাল মামা নিশ্চয়ই আমাকে বলতো। এসব ঠুনকো অজুহাত দিয়ে বাঁচতে পারবে না তুবা। আজ তোমার আমাকে বিয়ে করতেই হবে। বলেই তুবাকে টেনে হিঁচড়ে কাজী অফিসের দিকে নিয়ে যেতে লাগল। ভয়ে আতঙ্কে দেহ অসাড় হয়ে আসলো তুবার। কি করবে এখন সে? কিভাবে বাঁচবে এই বিপদ থেকে? মনে মনে খুব করে চাইল কৌশিক এসে ওকে বাঁচিয়ে নিক। কিন্তু সেই বা কিভাবে জানবে তুবা এখানে আছে? কোনো উপায়ান্তর না পেয়ে সিফাতের হাত কামড়ে ধরল তুবা। কামড়টা এতই জোরে দিয়েছে যে দাঁতগুলো খচ করে চামড়া ভেদ করে বিঁধে গেল। আচমকা হাতে তীক্ষ্ণ ব্যথা অনুভব হতেই ঝটকা মেরে হাত ছেড়ে দিল সিফাত। তুবা এটাই চাইছিল। ছাড়া পেতেই চোখ মুখ বন্ধ করে ছুট লাগালো উল্টো পথে। পেছনে থেকে সিফাত চেঁচিয়ে উঠল, তুবা দাঁড়াও বলছি। আজ ধরতে পারলে তোমার এমন হাল করব, জীবনে কোনোদিন সমাজের সামনে মুখ দেখাতে পারবে না। চিৎকার করে কথাগুলো বলেই তুবার পিছু নিল সিফাত। তবে সিফাতের কোনো কথাই কানে তুলল না তুবা। এই মুহূর্তে ওর একটাই উদ্দেশ্য, সিফাতের থেকে নিজেকে বাঁচানো। তুবা ছুটতে ছুটতে বাড়ির পথ ধরল। খানিক দূর গিয়ে হঠাৎ মস্তিষ্কের বাতি জ্বলে উঠল। সিফাত একজন ছেলে মানুষ। ওর সাথে দৌড়ে তুবা বেশিক্ষণ টিকতে পারবে না। এখান থেকে বাড়ি অনেকটা দূরে। এত রাস্তা দৌড়াতে গেলে নিশ্চিত সিফাতের হাতে ধরা পড়ে যাবে। তাহলে বাঁচতে হলে অন্য রাস্তা ধরতে হবে। ওকে খুঁজে না পেয়ে বাড়ির সবাই নিশ্চয়ই স্কুলে খোঁজ করতে এসেছে। আর কেউ না হলেও কৌশিক নিশ্চয়ই এসেছে। তুবার মন বলছে কৌশিক স্কুলেই তুবার পথ চেয়ে বসে আছে। মনের ভেতর এক অদম্য আশা নিয়ে তুবা পা ঘোরালো স্কুলের রাস্তায়। ওর থেকে প্রায় 15-20 হাত দূরে সিফাত। তুবা যান হাতে নিয়ে দৌড় লাগালো। ও সঠিক জানে না স্কুলে আদৌ কৌশিক আছে কিনা। হয় আজ নিজের বিশ্বাসের কাছে জিতে প্রাণে বেঁচে যাবে, না হলে সারা জীবনের জন্য গায়ে কলঙ্কের দাগ লাগবে। এমন আকাশ কুসুম ভাবতে ভাবতেই স্কুলের কাছাকাছি চলে এলো তুবা। ল্যাম্পপোস্টের মৃদু আলোতে দূর থেকে কাউকে দেখতে পেল। স্কুলের লোহার গেটের সামনে পাথরের মতো বসে আছে কেউ। পিছালার রাস্তায় দেহের সমস্ত ভার ছেড়ে দিয়ে মাথা নিচু করে আছে। দূর থেকে দেখেও চিনতে বিন্দু মাত্র সময় লাগলো না তুবার। অত্যাধিক আতঙ্কের মাঝেও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তুবা ছুটতে ছুটতে চিৎকার করে উঠল, কৌশিক ভাই! আচমকা চিকন কণ্ঠে পরিচিত ডাক শুনে চমকে মাথা তুলে তাকালো কৌশিক। দূর থেকে তুবাকে ছুটে আসতে দেখে শুকনো ঢোক গিল। শুকিয়ে যাওয়া বুকটায় একটু শীতল হাওয়া লাগলো যেন। দেহের হারিয়ে যাওয়া শক্তি হুট করেই ফিরে পেল। তড়িৎ গতিতে উঠে ছুট লাগালো তুবার দিকে। কাছাকাছি আসতেই তুবা আছড়ে পড়ল কৌশিকের বুকে। কৌশিক শক্ত করে আগলে ধরল নিজের সাথে। তবে কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না। অত্যাধিক ভয়, আতঙ্ক আর ক্লান্তিতে জ্ঞান হারিয়ে ফেলেছে মেয়েটা। কৌশিকের বুকটা মুচড়ে উঠল তুবার জ্ঞানহীন শুকনো মুখ দেখে। আশেপাশে তাকিয়ে দেখল সন্দেহজনক কাউকে চোখে পড়ে কিনা। কিন্তু কাউকে তেমন চোখে পড়ল না। চোখে পড়বে কিভাবে? তুবার মুখে কৌশিক ভাই ডাক শুনে আসামি তো আগেই পালিয়েছে। এখানে আর সময় ব্যয় না করে চটপট তুবাকে কোলে তুলে নিল কৌশিক। এরপর দ্রুত পা বাড়ালো বাড়ির দিকে। পুরো ভুইয়া মঞ্জিলে শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির ছোট আদরের দুলালির এহেন করুণ অবস্থা কেউই মানতে পারছে না। শুরুতে জ্ঞান না থাকলেও ঘণ্টা খানেক পর তুবার জ্ঞান ফিরেছে।
সেই তখন থেকে নিজের মাকে জাপটে ধরে কেঁদে চলেছে মেয়েটা। কান্নার দাপুটে মুখ থেকে কোথাও বের হচ্ছে না। জামাল সাহেবের বহু প্রশ্নের পর শুধু এটুকু বলেছে সিফাত ওকে জোর করে তুলে নিয়ে গেছিল বিয়ে করতে। এর বেশি আর কিছু বলেনি তুবা। বলবে কিভাবে? এই মুহূর্তে সে যে কেঁদে কেটে মায়ের বুক ভাসাতে ব্যস্ত। তুবার ওই এক লাইনের স্বীকারোক্তি শোনার পর বাড়ি থেকে বেরিয়ে গেছে কৌশিক। মৌমিতার হাজার বারণও শোনেনি। কৌশিক যখন বাড়ি ফেরে তখন রাত 11টা পেরিয়ে গেছে। এতক্ষণ ধরে পুরো পরিবার তুবার ঘরেই ছিল। তবে মাত্রই সবাই যার যার ঘরে ফিরেছে। কৌশিক ঘর্মাক্ত ক্লান্ত দেহটা টেনে নিয়ে দোতলায় উঠল। লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে গেল বারান্দা দিয়ে। নিজের ঘরে না ঢুকে চলে গেল তুবার ঘরের দিকে। বুকের ভেতর চলতে থাকা প্রলয়কারী ঝড় এখনো থামেনি কৌশিকের। তুবাকে বুকে না নিলে বোধহয় এই ঝড় থামবে না। তবে দরজার সামনে আসতেই পা জোড়া থেমে গেল কৌশিকের। ময়না বেগম মেয়ের পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। হঠাৎ এমন দৃশ্য দেখে ভ্রুজোড়া কুঁচকে গেল কৌশিকের। আজ ময়না বেগম এই ঘরেই থাকবেন নাকি? তাহলে কৌশিক যাবে কিভাবে? ভাবতে ভাবতে বৃদ্ধাঙ্গুল দিয়ে কপাল ঘষল কৌশিক। ঠিক সেই মুহূর্তে পানি ভর্তি জগ নিয়ে তুবার ঘরের দিকে আসলো মৌমিতা। তবে ঘরে আর ঢুকতে পারল না। তার আগেই কৌশিক ডেকে উঠল, মৌসুম। কৌশিকের ডাক শুনে থেমে গেল মৌমিতা। পেছনে ফিরে একবার ভালো করে তাকালো কৌশিকের দিকে। ওর পোশাকের দফারফা অবস্থা দেখে চোখ ছোট ছোট করে বলল, মারপিট করে এসেছিস? না, শালাকে খুঁজে পাইনি। মৌমিতা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। মুখে আর কিছু বলল না। কারণ জানে এই ছেলেকে বারণ করেও লাভ নেই। ও কারোর কথা শুনবে না। তাই আর বৃথা চেষ্টা করল না। এরই মাঝে কৌশিক ফের বলে উঠল, 10 মিনিট সময় দিচ্ছি, রাস্তা ক্লিয়ার কর। মানে চাচিকে তার ঘরে পাঠা। আজ আমি তুবার সাথে থাকব। বলতে বলতে ঘামে লেপ্টে থাকা চুলগুলো ব্যাকব্রাশ করল কৌশিক। মৌমিতা মৃদু চেঁচিয়ে উঠে বলল, মেয়েটা অসুস্থ। আজ অন্তত অসভ্যতামি করিস না ভাই। অসুস্থ বলেই তো বলছি। আমি কাছে গেলেই ঠিক হয়ে যাবে। ওকে আমার চেয়ে ভালো আর কেউ সামলাতে পারবে না। রাতটুকু থাকতে দে, দেখবি সকালেই পাখির মতো উঠছে। মৌমিতার চোখ মুখে আধার নেমে এলো। নাক মুখ কুচকে চলে গেল তুবার ঘরে। এই ভাই নামক প্রাণীর জন্য মৌমিতার জীবনে প্যারার শেষ নেই। এখন শুধু শুধু এক ঝুড়ি মিথ্যে কথা সাজাতে হবে। ভাবতেই গা রিরি করে উঠল মৌমিতার। তুবাকে ঘুম পাড়িয়ে মাত্রই চোখ দুটো লেগে গেছিল ময়না বেগমের। ঠিক এমন সময় সেখানে মৌমিতার আগমন ঘটল। পানি ভর্তি জগটা টেবিলে রেখে আলতো করে ময়না বেগমকে ডাকল। এক ডাকেই সাড়া দিলেন ময়না বেগম। হুড়মুড়িয়ে উঠে বললেন, কি হয়েছে? কিছু হয়নি চাচি, তুমি নিজের ঘরে যাও, তুবার কাছে আজ আমি থাকছি। ময়না বেগম এবার উঠে বসলেন। অবাক সুরে বললেন, ওমা কেন? কেন মানে? ছোট চাচু নিজের ঘরে একা আছে। এমনিতেই হাই প্রেশার তার। আজ আবার তুবার জন্য পুরো পরিবার দুশ্চিন্তায় ছিল। রাতে যদি চাচুর প্রেশার বেড়ে যায়, একা একা কি করবে বলতো? দুর্ঘটনা ঘটে গেলে তখন শুধু হাহুতাশ করতে হবে। মৌমিতার যুক্তির পিছে চিন্তায় পড়ে গেলেন ময়না বেগম। তুবাকে খুঁজে না পেয়ে সন্ধ্যায় একদফা প্রেশার বেড়ে গিয়েছিল তাহিদ সাহেবের। রাতে যদি আবার বাড়ে। ভাবতে ভাবতে ঘাড় ঘুরিয়ে একবার মেয়ের দিকে তাকালেন। চোখ বন্ধ করে শুয়ে আছে তুবা। হয়তো ঘুমিয়েই পড়েছেন। তিনি ইতস্তত মনে থেমে থেমে বললেন, কথা তো তুই ঠিকই বলেছিস। কিন্তু তুবা, আরে তুমি ওকে নিয়ে চিন্তা করো না। আমি আছি তো। আমি দেখে রাখবো। পারবি তো? পারবো। তুমি যাও তো। ময়না বেগম একটু আশ্বস্ত হলেন। শাড়ির আঁচল টেনে ঘরে যাওয়ার জন্য পা বাড়ালেন। কয়েক কদম গিয়ে আবারও ঘুরে বললেন, কোনো সমস্যা হলে ডাকিস। তুমি নিশ্চিন্তে গিয়ে ঘুমাও চাচি। কোনো সমস্যা হবে না। দরকার পড়লে তোমার মেয়েকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যাব। ঠিক আছে। ময়না বেগম আর কথা বাড়ালেন না। মৌমিতা সবার বড়। ওর দায়িত্ববোধ বেশি। মেয়েটা খুব দক্ষ হাতে সবকিছু সামলায়। আর সেখানে তুবা তো সবার চোখের মণি। ছোট থেকে ওরাই তো মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তাই চিন্তা ভাবনা ছেড়ে ফেলে নিজের ঘরের দিকে পা বাড়ালেন ময়না বেগম। বারান্দায় আসতেই মুখোমুখি হলেন কৌশিকের। কৌশিক বারান্দা জুড়ে হাঁটতে হাঁটতে ফোন টিপছে। ভাবটা এমন যেন ওর সব মনোযোগ এক এবং একমাত্র ফোনেই। ময়না বেগম কৌশিককে দেখে একটু থামলেন। নিচু কণ্ঠে বললেন, এত রাতে বারান্দায় কেন? ঘুম আসছিল না চাচি। অকপটে জবাব দিল কৌশিক। ময়না বেগম ফের বললেন, আচ্ছা, একটু তুবার ঘরে খেয়াল রাখিস তো বাপ। মৌমিতা আছে ওর সাথে। তবুও একটু খেয়াল রাখিস। চিন্তা করো না চাচি, আমি আছি তো। তোমার মেয়েকে ঠিক সামলে নেব। কৌশিকের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা গেল।
ময়না বেগম আর দাঁড়ালেন না, ঝটপট সিঁড়ি মারিয়ে নিচে নেমে গেলেন। কৌশিক উকি দিয়ে দেখল একবার, এরপর ফোনটা পকেট ঢুকিয়ে সোজা চলে গেল তুবার ঘরে। ঘরের চৈকাট পার হতেই দেখল তুবা ফুপিয়ে কাঁদছে। মৌমিতা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছে। অর্থাৎ মায়ের সামনে এতক্ষণ ঘুমিয়ে থাকার ভান করছিল তুবা। কৌশিকের মন বলছিল এমন কিছুই হবে, এজন্যই মনটা আনচান করছিল এ ঘরে আসার জন্য। ভাবতেই ফুস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। 2 আঙুলের ঘর্ষণে তুড়ি বাজিয়ে বলল, ওই হাতি, যা বের হ। মৌমিতা এক পলক তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, মেয়েটা কাঁদছে ভাই, বেয়াদবি বন্ধ কর। এজন্যই তো বের হতে বলছি। আমার বউ, আমি ঠিক সামলে নেব, এখানে তোর কোনো কাজ নেই, যা ভাগ। রাগে নাক ফুলিয়ে উঠে দাঁড়ালো মৌমিতা। কৌশিকের দিকে একবার আগুন চোখে তাকিয়ে ধুপোথাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। বিড়বিড় করে 2-4টে গালিও দিল। মৌমিতা চলে যেতেই কৌশিক আলতো হাতে দরজা আটকে দিল। এরপর লম্বা শ্বাস টেনে চলে গেল তুবার কাছে। কোনো বাক্য বায় না করে সোজা তুবাকে কোলে তুলে নিল। নিজের কান্না ভেজা মুখটা কৌশিকের গলায় গুজে দিল তুবা। সেভাবেই ফুপিয়ে উঠল। কৌশিক সোজা চলে গেল তুবার ঘরের বেকুনিতে। বেকুনিতে পাতা ইজি চেয়ারে আরাম করে বসে পড়ল কৌশিক। এরপর তুবাকে নিজের মুখোমুখি করে কোলে বসালো। নিষ্প্রভ চোখে তাকালো তুবার ক্রন্দনরত মুখে। থেকে থেকে ফুপিয়ে উঠছে মেয়েটা। চোখ থেকে গড়গড়িয়ে তপ্ত নোনা জল ঝরছে। কৌশিক 2 হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে তুবার চোখ মুছে দিল। অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল, এখনো কাঁদবি চান? তোকে কাঁদতে দেখে আমার যে বুকে ব্যথা করছে। তুবা চোখ মেলে চাইল একবার। ওই ভেজা 2 চোখে আকাশ সমান ভয় ভেসে বেড়াচ্ছে। কৌশিকের বুকটা সহসাই মুচড়ে উঠল। তুবার চোখের অব্যক্ত ভাষা বুঝতে বিন্দু মাত্র সময় লাগলো না। কৌশিক 2 হাতে তুবার মুখটা আগলে ধরল। আলতো করে ওষ্ঠ ছুঁয়ে দিল তুবার কাঁপতে থাকা ওষ্ঠে। কণ্ঠে একরাশ আকুতি ঢেলে ফিসফিস করে বলল, এবার তো থেমে যাচ্ছেন প্লিজ, আমার বুকটা জ্বলে যাচ্ছে। থামার পরিবর্তে তুবার যেন বেশি কান্না পেল এবার। এত আদুরে স্বর শুনলে কোনো মেয়ে কি শক্ত হতে পারে? প্রিয় মানুষের সামনে সব মেয়েরাই আহ্লাদী হয়ে ওঠে। তুবার তার ব্যতিক্রম নয়। ঠোঁট ফুলিয়ে তুবা জাপটে ধরল কৌশিককে। প্রশস্ত বুকে মুখ গুজে ভেজা কণ্ঠে বলল, আশেপাশের মানুষগুলো এত নিষ্ঠুর কেন কৌশিক ভাই? আমাদের আলাদা করতে সবাই উঠে পড়ে লেগেছে। লাগুক, আমিও দেখি ওরা ঠিক কি করতে পারে। যদি আলাদা করে দেয় আমাদের, এই ক্ষমতা এক সৃষ্টিকর্তা ছাড়া আর কারো নেই। এই পর্যায়ে তুবা মাথা তুলে তাকালো। ছলছল চোখে তাকিয়ে বলল, আমার খুব ভয় হয় কৌশিক ভাই। আপনাকে হারানোর ভয় আমাকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। সব ভয় ডর আজ এখানেই কবর দে চান। একটা কথা মনে রাখবি, কৌশিক আর তুবা আলাদা কেউ নয়। আমরা 2টি দেহ, একটি প্রাণ। একটা প্রাণকে মানুষ আলাদা করবে কিভাবে? এটা কি সম্ভব? তুবা নির্বিশেষ তাকিয়ে রইল কৌশিকের চোখে। নিঃশব্দে ব্যক্ত করল হাজারো ভালোবাসা। দুজনে যেন হঠাৎ করেই পুরোপুরি থেমে গেল। চারিদিকে ছড়িয়ে পড়ল পিনপতন নীরবতা। শুধু দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ কানে ভেসে আসছে। ইতিমধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টির সাথে হেলোমেলো ঠান্ডা বাতাস। তুবার চোখে খোর লেগে গেল। কৌশিকের ঘাড়ে একটা হাত রেখে কিছুটা এগিয়ে গেল। কৌশিকের শক্ত পুরুষালী ওষ্ঠে নিজের নরম ওষ্ঠ মিলিয়ে দিল। প্রকৃতির সাথে তাল মিলিয়ে এক গাঢ় চুম্বনে লিপ্ত হল দুজন। এর স্থায়িত্ব ছিল মিনিট খানেক সময়। ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে রইল কিছুক্ষণ। শোনা গেল কৌশিকের গাহিম করা শীতল কণ্ঠ, আই লাভ ইউ জান। এই একটা বাক্য তুবার মনের প্রলয়কারী ঝড় থামিয়ে দেয়। বুকটা শীতলতায় ছেয়ে যায়। ভীষণ সুখ সুখ অনুভব হয় তুবার। মনে হয় পৃথিবীর সব সুখ ওর পায়ে এসে লুটিয়ে পড়েছে। তুবা লম্বা শ্বাস টেনে কৌশিককে জড়িয়ে ধরল। 2 পা কৌশিকের কোমরের 2 পাশ দিয়ে ফ্লো ছুঁয়েছে। সেভাবেই আরো একটু ঘনিষ্ঠ হল। কৌশিকের বুকে মাথা রেখে দেহের ভার ছেড়ে দিল প্রশস্ত বুকে। কৌশিক পরম যত্নে আগলে ধরল নরম দেহটা। মাথায় আলতো করে চুমু দিয়ে বলল, যতক্ষণ আমার বুকে আছিস তুই নিরাপদ। একটা ফুলের টোকাও লাগতে দেব না তোর গায়ে। তুই নিশ্চিন্তে ঘুমা চান, আমি আছি তোর সাথে। প্রকৃতির রূপ আজ বড়ই উত্তাল। হিম শীতল ঠান্ডা বাতাস গায়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। ঠান্ডা আবহাওয়ায় গায়ে চাদর টেনে নিশ্চিন্তে ঘুমাচ্ছে রাইমা। ঠিক এমন সময় বিপ বিপ শব্দে ফোনটা বেজে উঠল। প্রশান্তির ঘুমে ব্যাঘাত ঘটায় বিরক্ত হল রাইমা। কোনো মতে টেনে চোখ খুলে তাকাতেই পরিচিত নাম্বার দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল রাইমা। আধখোলা চোখে তাকিয়ে ফোনটা রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে বলল, নবদম্পতিকে অভিনন্দন। ওপাশ থেকে শোনা গেল সিফাতের ভরাট কণ্ঠ, মস্করা রেখে নিচে নামো, জলদি। আরে ভাই,
আপনাদের মাঝে আমি গিয়ে কি করব? পছন্দের মানুষকে বিয়ে করেছেন, বাড়ি গিয়ে বাসর টাসর করেন। বলতে বলতে হুট করেই চোখ মেলে তাকালো রাইমা। মস্তিষ্কের বাতি আচমকাই জ্বলে উঠল। সিফাত ওকে নিচে নামতে বলল কেন? গাধাটা কি বিয়ে করে তুবাকে নিয়ে ওর বাড়িতে এসেছে? তাহলে তো সবাই সব জেনে যাবে। ব্যাপারটা বোধগম্য হতেই লাফিয়ে উঠে বসল রাইমা। আতঙ্কিত কণ্ঠে বলল, নিচে নামবো মানে? আপনি কোথায়? তোমার বাসার নিচে। কি? আর তুবা? তুবা কোথায়? তুবা এখানে নেই। তুমি জলদি নিচে আসো, দরকারি কথা আছে। রাইমা একবার দেয়াল ঘড়িতে নজর বুলালো। রাত 1টা পেরিয়ে গেছে। ঘড়ি থেকে নজর সরিয়ে মৃদু কণ্ঠে বলল, এত রাতে কিভাবে দেখা করব? এত কিছু জানি না আমি। 5 মিনিট সময় দিচ্ছি। হয় তুমি নিচে নিচে আসবে, না হলে আমি ওপরে যাব। তোমার জন্য আমি বিপদে পড়েছি। এবার বিপদ থেকে তুমি উদ্ধার করবে। বিপদের কথা শুনে ভয় পেয়ে গেল রাইমা। কোনো গন্ডগোল হয়নি তো? ভাবতে ভাবতে দৌড়ে ঘরে থেকে বেরিয়ে এলো। গভীর রাত হওয়ায় ওর বাবা মা ঘুমিয়ে আছে। সেই সুযোগে বাইরে বেরিয়ে এলো। গেটের বাইরে আসতেই দেখলো রাস্তার এক কোণে দাঁড়িয়ে আছে সিফাত। রাইমা ওড়না দিয়ে মুখ ঢেকে এগিয়ে গেল। কাছাকাছি গিয়ে মৃদু চিৎকার করে বলল, কি গন্ডগোল করে এসেছেন? বিয়ে করতে পারিনি। তুবা পালিয়ে গেছে। রাইমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুখ ঢেকে রাখা ওড়নাটাও মাথা থেকে পড়ে গেল। রাইমা দাঁতের দাঁত চেপে বলল, একটা ছোট মেয়েকে সামলাতে পারেন না? কিসের পুরুষ মানুষ আপনি? আপনাকে বিশ্বাস করাই আমার একদম উচিত হয়নি। সিফাত হুট করেই রাইমার বাহু চেপে ধরল। রাগী কণ্ঠে বলল, উচিত তো আমার ছিল না তোমাকে বিশ্বাস করা। তুবা আর কৌশিক ভাইয়ের বিয়ে হয়েছে, এই কথা আমাকে জানাওনি কেন? শেষের বাক্যটা ধমকের সাথে বলল সিফাত। রাইমার চোখে মুখে অবাকের রেশ ছড়িয়ে পড়ল। ও ভ্রু কুঁচকে বলল, কি সব যাতা বলছেন? এসব ফালতু কথা কে বলল আপনাকে? তুবা নিজে বলেছে। মিথ্যে বলেছে। আপনার থেকে বাঁচতে মিথ্যে রচনা শুনিয়েছে। আর আপনি সেই রচনায় বিশ্বাস করে এত বড় ভুল করলেন। মাথামোটা লোক। সিফাত রেগে গেল। রাইমার বাহু শক্ত করে চেপে ধরে ঝাঁকিয়ে বলল, একদম আমাকে গালাগাল করবে না। তোমার উস্কানিতে ঝোঁকের বসে এত বড় পদক্ষেপ নিয়েছি আমি। কিন্তু এখন বুঝতে পারছি কাজটা ঠিক হয়নি। এবার অন্য সবাই ছেড়ে দিলেও কৌশিক ভাই আমাকে ছাড়বে না। রাইমা বিরক্ত হলো। চোখ মুখ কুঁচকে বলল, ভালোবাসার জন্য এটুকু ঝুঁকি নিতে না পারলে কিসের পুরুষ আপনি? ভেবেছিলাম তুবাকে বিয়ে করে গ্রামে নিয়ে গিয়ে আপনার ভালোবাসা পূর্ণতা দেবেন। এদিকে আমিও নিজের ভালোবাসা পেয়ে যাব। ধুর, সব ঘেটে গেল। রাইমার কণ্ঠে এক আকাশ সমান বিরক্তি। সিফাত ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, এবার কি করব তাহলে? আপাতত কিছুদিন লুকিয়ে থাকুন। পরিবেশ ঠান্ডা হলে গ্রামে ফিরে যাবেন। সিফাত সঙ্গে সঙ্গে রাইমার হাত ধরে ওর বাড়ির দিকে হাঁটা দিল। রাইমা হকচকিয়ে প্রশ্ন করল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? তোমার বাসায়। তাহলে আপনি কেন যাচ্ছেন? তোমার বাসাতেই কয়দিন গা ঢাকা দিয়ে থাকবো তাই। রাইমার পা দুটো সেখানেই জমে গেল। চোখে বিস্ফোরণ ঘটল। ভয়ে বুক কেঁপে উঠল। এক চটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলল, পাগল নাকি? আমার বাসায় কি পরিচয় রাখবো আপনাকে? সেটা তোমার বিষয়। আমি তো সেসব নিয়ে ভাববো না। তোমার জন্য আমি ফেঁসে গেছি। এখন তুমি আমাকে উদ্ধার করবে। না হলে আমি সোজা কৌশিক ভাইয়ের সামনে আত্মসমর্পণ করব। সেই সাথে বলে দেব তোমার কথায় এই সবকিছু করেছি আমি। তারপর যেটা হবে তার জন্য আমি দায়ী থাকব না। সিফাতের গা ছাড়া জবাবে শুকনো ঢোক গিল রাইমা। কাপা কাপা কণ্ঠে বলল, আপনি কিন্তু আমাকে ব্ল্যাকমেইল করছেন। যা খুশি ভাবতে পারো। তবে এই মুহূর্তে আমার কিছু খাওয়া এবং ঘুম প্রয়োজন। দুটোরই ব্যবস্থা করো। যতদিন তুমি আমার কথা শুনবে ততদিন বিপদমুক্ত থাকবে। রাইমা পড়ে গেল মহাবিপাকে। চারিদিক থেকে বিপদ একসাথে ঘিরে ধরেছে মেয়েটাকে। এখন সে কিভাবে সামাল দেবে সবকিছু? রাতের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে রাইমার দুশ্চিন্তা। সিফাত যেন গো ধরে আছে। সে কোনো কিছুর বিনিময়ে রাইমার পিছু ছাড়বে না। নিজের উদ্দেশ্যে অসফল হয়েছেই যে রাইমার ওপর খাটাচ্ছে। রাইমা অধৈর্য হল। 2 হাত কোমরে রেখে আকাশের দিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। কোনো উপায় নেই। আপাতত সিফাতের এই অন্যায় আবদার মানতেই হবে। তাই অগত্যায় সিফাতকে নিয়ে হাঁটা দিল বাড়ির দিকে। রাইমার বাবা মা এই মুহূর্তে ঘুমিয়ে থাকায় সিফাতকে বাড়িতে ঢোকাতে খুব একটা সমস্যা হলো না। এছাড়া রাইমার বাবা মা দুজনেই চাকরি করেন। এটাই রাইমার জন্য সবচেয়ে বড় সুযোগ। সকাল সকাল দুজনে যার যার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন। এটুকু সময় সামাল দিলেই হবে। তাহলেই আর খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। ভাবতে ভাবতে এক প্রকার শ্বাস আটকেই সিফাতকে নিজের ঘরে নিয়ে এলো।
সিফাতকে বসতে বলে রান্নাঘর থেকে রাতের বেঁচে যাওয়া খাবারও নিয়ে এলো। খাবারের প্লেট টেবিলের ওপর রেখে কাঠোকাঠ কণ্ঠে বলল, মানবতার খাতিরে এসব করছি। যেহেতু আমার কথাতে আপনি গ্রাম থেকে ছুটে এসেছেন, তাই আপনাকে সাহায্য করলাম। তবে আজকের রাতটুকুই, কালকেই আপনি নিজের পথ নিজে বেছে নেবেন। এর বেশি আমার বাড়িতে রাখতে পারবো না আপনাকে। বাবা মা জানলে সমস্যা হবে। রাইমার কথার বিপরীতে মৃদু হাসল সিফাত। ইতিমধ্যে সে খাওয়া শুরু করে দিয়েছে। সারাদিন অভুক্ত থাকায় খাবারগুলো প্রোগ্রেসে গিলছে। খেতে খেতেই সিফাত জবাব দিল, কাল যাওয়া সম্ভব নয়। কৌশিক ভাই ক্ষেপে আছে। একটু আগে খুঁজতে বেরিয়েছিল আমাকে। ভাগ্যিস আমি তাকে দেখে ফেলেছিলাম। খুব কষ্টে সেখানে থেকে পালিয়ে এসেছি। আপাতত তার সামনে যাওয়া সম্ভব নয়। ওর হাত খুব শক্ত। ঘুষিগুলো বেশ জোরেই লাগে। রাইমা বিরক্ত হলো খুব। নাক মুখ কুচকে বিড়বিড় করল, কাপুরুষ একটা। সিফাত শুনল বোধ হয়, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। বরং চটপট খাওয়া শেষ করে আদেশ সুরে বলল, পানি দাও তো। রাইমা চোখ পাকিয়ে তাকালো। ঝাঁঝালো কণ্ঠে বলল, এই, একদম আমাকে হুকুম করবেন না। আমি আপনার বউ নই যে আপনি যা হুকুম করবেন সেটাই করব। আমার বউ হওয়ার কোনো যোগ্যতাও নেই তোমার। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। তোমার মতো অভদ্র মেয়ের জন্য এটাই উপযুক্ত ব্যবহার। রাগে রাইমার নাক ফুলে উঠল। ইচ্ছে তো করছে আপদটাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিতে। কিন্তু এই মুহূর্তে রাইমা নিরুপায়। তাই অপমানগুলো দাঁতের দাঁত চেপে হজম করে নিল। আর কোনো কথা না বাড়িয়ে ধুপধাপ কদম ফেলে বেলকনির দিকে চলে গেলে। বেলকনির দরজার কাছে যেতেই সিফাত বলে উঠল, তোমার ঘরে আছি বলে নিজেকে আবার রাজকুমারী ভেবে বসো না। আমি আগেই বলেছি, আমার বউ হওয়ার যোগ্যতা তোমার নেই। এই যোগ্যতা এক এবং একমাত্র তুবার আছে। সো নিশ্চিন্তে থাকো। তোমার প্রতি কোনো ইন্টারেস্ট দেখাবো না। রাইমা তবুও কোনো জবাব দিল না। চোখ মুখ খিচে ঠাস করে বেলকনির দরজা আটকে দিল। ছোটখাটো বেলকনির ফ্লোরে বসে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দিল। যত যাই হোক, সিফাত একজন পুরুষ মানুষ। ওর সাথে এক ঘরে থাকার মতো রিস্ক রাইমা কিছুতেই নেবে না। রাত পেরিয়ে এক মিষ্টি সকালের আগমন। সকাল থেকেই ভুঁইয়ে মঞ্জিল সাজ রবে মেতে মেতে উঠেছে। আজ বাড়িতে আমন্ত্রিত বিশেষ মেহমান ডক্টর রাতুলের পরিবারের আগমন ঘটেছে যে। যদিও ওদের গতকাল বিকেলে আসার কথা ছিল, কিন্তু তুবা হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় মৌমিতা ফোন দিয়ে নিষেধ করে দিয়েছে। এজন্য একদিন পরে আসলো তারা। অতিথিদের আপ্যায়নে ব্যতিব্যস্ত পুরো পরিবার। এই যেমন বাড়ির রমণীগণ বাহারি রকমের রান্নায় ব্যস্ত, আর বাড়ির কর্তারা ব্যস্ত অতিথিদের সাথে খোশগল্পে। মাঝে মাঝে রিয়া আর নীরব রান্নাঘর থেকে খাবারের বাটি টেবিলে সাজাচ্ছে। মৌমিতা নিজের ঘরে। তার নিচে নামার জন্য এখনো ডাক পড়েনি। তবে এই মুহূর্তে বাড়িতে পুরো পরিবার উপস্থিত থাকলেও উপস্থিত নেই কৌশিক আর তুবা। সেই সাত সকালে তুবাকে নিয়ে বেরিয়েছে কৌশিক। বলে গেছে কোনো দরকারি কাজ আছে। ছেলের এমন হেয়ালি পোনায় চরম বিরক্ত জামাল সাহেব। শুধুমাত্র মেহমানদের জন্য মেজাজটা নিয়ন্ত্রণে রেখেছেন। এদিকে তুবাকে নিয়ে সোজা স্কুলে চলে এসেছে কৌশিক। ভেতরে জ্বলতে থাকার রাগের আগুন এখনো এক ফোঁটাও কমেনি। সিফাতকে খুঁজে না পেয়ে রাগটা তরতর করে বেড়েই চলেছে। গেইটের সামনে গাড়ি থামিয়ে তুবার হাত ধরে নেমে গেল কৌশিক। স্কুলের গেট দিয়ে না ঢুকে ঢুকলো পাশাপাশি দাঁড় করানো কলেজ গেটে। ভবনে ঢুকে আগে খুঁজে বের করলো লাইব্রেরিয়ানকে। তুবার ভাষ্যমতে সে লাইব্রেরির ওয়াশরুম থেকে বেরিয়ে রিমিকে খুঁজছিল। কিন্তু রিমি তখন লাইব্রেরি ছিল না। তাই ওকে খুঁজতে খুঁজতে তুবা বাইরে বেরিয়ে আসে। বারান্দায় দেখা হয় লাইব্রেরিয়ান চাচার সাথে। তিনি তুবাকে বলেন, গার্লস কমন রুমে তুবার হাসবেন্ড ওর জন্য অপেক্ষা করছে। কিন্তু তুবা সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না। এর কিছুক্ষণ পর সেখানে সিফাত আসে। প্রথমে তো সিফাতকে দেখে বেশ চমকে যায় তুবা। গ্রাম থেকে হঠাৎ এই লোক ঢাকায় কি করে এলো? তবে তুবার ভাবনা এগোতে না দিয়ে সিফাত মিষ্টি হেসে বলেছিল, কৌশিক ভাই তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। আমার সাথে চলো। বোকা মেয়েটা কৌশিকের নাম শুনেই গলে গেছে। ভালো মন্দ বিচার না করে সিফাতের সাথে চলে গেছিল স্কুল থেকে। কিন্তু অটোতে ওঠার পর তুবার চোখ দুটো আচমকাই ঘুমে তলিয়ে যায়। যখন ঘুম ভাঙে তখন তুবা নিজেকে সেই অটোর মধ্যেই আবিষ্কার করে। আর অটোটা তখন ছিল কাজী অফিসের সামনে দাঁড়িয়ে। গত রাতের কথা মনে পড়তেই গায়ে কাটা দিয়ে উঠল তুবার। চলতে চলতে এক পলক কৌশিকের দিকে তাকালো। সকালে ঘুম থেকে উঠে এই সব কাহিনী বিস্তারিত বলেছে কৌশিককে। সেই মুহূর্তেই ওকে নিয়ে বেরিয়ে পড়েছে কৌশিক। লাইব্রেরি এসে কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই লাইব্রেরিয়ানকে পেয়ে গেল কৌশিক। ভদ্রলোক শেলফে বই সাজিয়ে রাখছিলেন। তুবার হাতটা আলতো করে ধরে সেদিকে পা বাড়ালো কৌশিক।
হঠাৎ তুবাকে আসতে দেখে ভদ্রলোক ঘুরে দাঁড়ালেন। তুবা সবার আগে প্রশ্ন ছুড়ল, গতকাল আমাকে যে আমার হাসবেন্ড ডেকে পাঠিয়েছিল, সেই কথা আপনাকে কে বলেছিল চাচা? তোমাদের আত্মীয় যে মেয়েটা আছে না, এই কলেজেই পড়ে, সেই তো আমাকে বলল তোমাকে ডেকে কমন রুমে পাঠাতে। কেন? সেখানে তোমার হাসবেন্ডকে পাওনি? লোকটার চোখে মুখে প্রশ্ন। তুবা আর চোখে তাকালো কৌশিকের দিকে। দাঁতে দাঁত চেপে 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে কৌশিক। লাইব্রেরিয়ানের আকার ইঙ্গিতে স্পষ্ট বুঝতে পারছেন নাটের গুরুকে। তবুও নিশ্চিত হতে পকেট থেকে ফোনটা বের করলো কৌশিক। এরপর রাইমার আইডি সার্চ করে ওর একটা ছবি বের করলো। এরপর সেটা লাইব্রেরিয়ানকে দেখিয়ে বলল, এই মেয়েটা। রাইমার ছবি এক দেখাতেই চিনে ফেললেন তিনি। মাথা দুলিয়ে বললেন, হ্যাঁ, এটাই তো। কিন্তু কি হয়েছে? কৌশিকের শান্ত মেজাজ মুহূর্তেই বিগড়ে গেল। কপালের মাঝ বরাবর রগ ফুলে ফেপে উঠল। গলার 2 পাশের শিরাও দাঁড়িয়ে গেল যেন। কৌশিক হাত মুষ্টিবদ্ধ করে কিছু একটা ভাবল। এরপর লাইব্রেরিয়ানকে উদ্দেশ্য করে কাট কাট কণ্ঠে বলল, আমার সাথে চলুন, দরকার আছে। এটুকু বলেই তুবার হাতটা ধরে গটগট পায়ে বেরিয়ে গেল কৌশিক। পেছনে পেছনে লাইব্রেরিয়ানও আসলো। ঘড়িতে সময় তখন সকাল 9টা। মাত্রই ক্লাস শুরু হয়েছে। সবগুলো ক্লাসে স্টুডেন্টদের চেঁচামেচি আর হইচই হট্টগোলে কান চালাপালা হয়ে যাচ্ছে যেন। রাইমাদের ক্লাসে টিচার ঢুকেছে মিনিট 10 আগে। এই মুহূর্তে তিনি খসখস শব্দে বোর্ডে কিছু লিখে যাচ্ছেন। ঠিক এমন সময় ক্লাসের দরজার সামনে এসে দাঁড়ালেন কলেজের দপ্তরি। ক্লাস টিচারকে উদ্দেশ্য করে বললেন, স্যার, রাইমাকে। ওর সাথে একজন দেখা করতে এসেছে। শহীদ মিনারে অপেক্ষা করছে। ভরা ক্লাসে আচমকা নিজের নাম শুনে অপ্রস্তুত উঠে দাঁড়ালো রাইমা। এই অসময়ে ওর সাথে আবার কে দেখা করতে আসলো? ভাবতে গিয়ে সমতল হৃদয়ে কুঁচকে গেল। দপ্তরি তারা দিয়ে নিজের কাজে চলে গেল। এদিকে রাইমার মাথায় হাজারো চিন্তা দানা বাঁধল। ওর সাথে কার দেখা করার প্রয়োজন হতে পারে? সিফাতকে তো নিজের ঘরে রেখে ঘর তালা দিয়ে এসেছে। তাহলে ভাবতে ভাবতে রাইমা ক্লাস থেকে বেরিয়ে গেল। তবে শহীদ মিনারের কাছাকাছি আসতেই চমকে উঠল রাইমা। চোখ দুটো মার্বেলের আকার ধারণ করল। শহীদ মিনারের সিঁড়িতে পাশাপাশি বসে আছে কৌশিক আর তুবা। কৌশিক বাদামের খোসা ছাড়িয়ে তুবার হাতে দিচ্ছে। তুবা সেগুলো একে একে মুখে পুরে নিচ্ছে। ভাবটা এমন, যেন তুবা বাদামের খোসাগুলো ছাড়াতে পারে না। আচমকা এখানে কৌশিককে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল রাইমা। নিজের করা দুঃসাহসিকতার কথা মনে পড়ে বুকে ভয় জমে গেল। তখন এই ভয়টা কাজ না করলেও এই মুহূর্তে বেশ ভয় লাগছে। তবে নিজের অপরাধটা ঢেকে ফেলার আপ্রাণ চেষ্টা করল রাইমা। কপাল কুঁচকে বলল, হে কি? আপনারা? আমরা। কেন, খুশি হউনি? বেশ শান্তশিষ্ট ভঙ্গিতে জবাব দিল কৌশিক। চোখ মুখ বেজায় শান্ত। রাইমা ফের বলে উঠল, না মানে, হঠাৎ এভাবে দেখা করতে এলেন যে? এমনি এমনি আসিনি রাইমা, বিশেষ দরকারে এসেছি। বলতেই হাতের রাখা শেষ বাদামের খোসা ছাড়িয়ে তুবার হাতে সবগুলো দিল কৌশিক। এরপর লাফ দিয়ে উঠে কয়েক কদম এগিয়ে এলো। শান্ত গলায় বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। বলতে যে দেরি, সেকেন্ডের ব্যবধানে কৌশিকের শক্ত হাতের থাপ্পড় পড়ল রাইমার গালে। মুহূর্তেই কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারল না রাইমা। তবে কৌশিকের বলিষ্ঠ হাতের দাবাং মার্কা থাপ্পড়ে দেহের ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ে গেল মাটিতে। কয়েক সেকেন্ডের জন্য অনুভূতির শূন্য লাগলো সবকিছু। এরপর বোধশক্তি ফিরতেই গালে হাত রেখে ফুপিয়ে কেঁদে উঠল রাইমা। গালটা আগুনের মতো গরম হয়ে গেছে। পাতলা চামড়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সেই অবস্থাতেই রাইমার বাহু ধরে টেনে দাঁড় করালো কৌশিক। চোখ থেকে যেন আগুনের ফুলকি ছুটছে। কৌশিকের হঠাৎ এই রূপ পরিবর্তনে ভ্যাবাচাকা খেয়ে গেল রাইমা। ঠিক সেই মুহূর্তে কৌশিক হিংস্র কণ্ঠে গর্জে উঠল, এই থাপ্পড়টা অত্যাধিক সাহস দেখানোর জন্য। বলেই সপাটে আরেক গালে থাপ্পড় বসিয়ে দিল। এবার রাইমা বিপরীত দিকে ছিটকে পড়ে গেল। 2 গালে দুটো থাপ্পড় খেয়ে পুরো মুখটা অসাড় হয়ে গেল যেন। মনে হচ্ছে দাঁতগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে। গালে কোনো বোধ শক্তি নেই। এরই মাঝে মাটিতে হাঁটু গেড়ে ঝুঁকে গেল কৌশিক। দাঁতে দাঁত চেপে কিরমির করে বলল, দ্বিতীয় থাপ্পড় তুবার হাতের ওই আঘাতের জন্য। কৌশিকের এই কথা কানে আসতেই তুবা হুট করেই নিজের হাতের দিকে তাকালো। কাল সিফাত হাতটা শক্ত করে ধরে রাখার ফলে সেখানে কালসিটের দাগ পড়ে গেছে। এই সামান্য দাগের জন্য এত জোরে থাপ্পড়। তুবা হতভম্ব হয়ে গেল। কৌশিককে না থামিয়ে বোকার মতো শুধু সামনের দৃশ্য দেখতে লাগলো। ঠিক এই পর্যায়ে কৌশিক খপ করে রাইমার গলা চেপে ধরল। অত্যাধিক রাগে হিসহিস করে বলল, তোর সবচেয়ে বড় অপরাধ, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। এই অপরাধের শাস্তি তো থাপ্পড়ে হবে না মামার মেয়ে। কি শাস্তি দেব বল? মেরে ফেলবো। চল মেরাই ফেলি।
তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কৌশিকের রাগ যেন আজ সপ্তম আসমান ছুঁয়েছে। অত্যাধিক রাগে চোখ মুখ লালচে রং ধারণ করেছে। কপালের মাঝ বরাবর রগ ফুলে ফেপে উঠেছে। সময়ের সাথে সাথে পরিবেশ যেন আরো বেশি ভারী হয়ে উঠল। এদিকটা তুলনামূলক একটু বেশি শুনশান। তার ওপর ক্লাস শুরু হয়ে গেছে বিধায় আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব নেই। এদিকে শক্ত হাতে গলা চেপে ধরায় রাইমার অবস্থা কাহিল। শ্বাস আটকে চোখ মুখ ভয়ানক রূপ ধারণ করেছে। আর কিছুক্ষণ এভাবে গলা চেপে ধরে থাকলে পাক্কা ওর প্রাণপাখি দেহ ফেলে রেখে আকাশপথে উড়াল দেবে। ছাড়া না পেয়ে এক পর্যায়ে রাইমা ব্যথাতুর ভঙ্গিতে ঘুমিয়ে উঠল। সেই গোমানির শব্দ কানে আসতেই সম্বিত ফিরে পেল তুবা। আচমকা কৌশিকের এহেন রূপ দেখে হতভম্ব হয়ে গিয়েছিল মেয়েটা। পাথরের মতো দাঁড়িয়ে দেখছিল শুধু। কিন্তু অবস্থা বেগতিক দেখে ছুটে নিচে নেমে আসলো। কৌশিককে পেছনে থেকে টেনে ধরে বলল, আরে কি করছেন? মরে যাবে তো, ছেড়ে দিন। মেরাই তো ফেলতে চাই। শালা আপদ, জীবনটা মাছভাজা করে দিল আমার। একমাত্র ওর কারণে আমার সংসারে অশান্তি। এই অশান্তির গোড়া উপরে ফেলবো আমি। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলেই আরো একটু শক্তি দিয়ে গলাটা চেপে ধরল। রাইমার জান যায় যায় অবস্থা। ছাড়া পাওয়ার জন্য ক্রমাগত হাত পা ছোড়াছুড়ি করছে। চোখ দুটো খোলা হয়ে এসেছে। কোনো উপায়ন্তর না পেয়ে দুজনের মাঝখানে ঢুকে পড়ল তুবা। কৌশিককে সামনে থেকে জড়িয়ে ধরে ঠেলে সরিয়ে নিয়ে গেল। ছাড়া পেয়ে জোরে জোরে কাশতে লাগলো রাইমা। চোখ থেকে গলগলিয়ে অশ্রু ঝরছে। অত্যাধিক চাপে গলা থেকে আর আওয়াজ বের হচ্ছে না। কোনো মতে দম ফিরে পেয়ে মাটিতেই শরীর ছেড়ে দিল রাইমা। এদিকে কৌশিককে ধরে রাখতে গিয়ে বেশ নাকানি চুবানি খাচ্ছে তুবা। সুঠাম দেহি একজন পুরুষকে তুবার মতো পুচকে মেয়ের পক্ষে কি আটকানো সম্ভব? একদমই সম্ভব নয়। কৌশিকের শক্তির সাথে কুলিয়ে উঠতে না পেরে দুই হাতে ওর মাথাটা চেপে ধরল তুবা। আশেপাশে একবার নজর বুলিয়ে সোজা ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিল। হঠাৎ ঠোঁটের ওপর নরম ছোঁয়া পেয়ে থমকে গেল কৌশিক। পাথরের মতো জমে গেল পুরো দেহ। মাথার ভেতর দাউ দাউ করে জ্বলতে থাকার রাগের আগুনও ধপ করে নিভে গেল। মুহূর্তেই প্রবাহমান নদীর মতো শান্ত হয়ে গেল। কৌশিককে শান্ত হয়ে যেতে দেখে ঠোঁট সরিয়ে নিল তুবা। ভয়ার্ত চোখে আবারও আশেপাশে তাকালো। শঙ্কিত মন, কেউ দেখল কি না? কিন্তু না, কেউ দেখেনি। তৎক্ষণাৎ শোনা গেল কৌশিকের ভরাট কণ্ঠ, দিলি তো রাগের 12টা বাজিয়ে। তুবা এক পলক তাকালো কৌশিকের দিকে। ফুঁসে উঠে বলল, তো কি করব? খুন করে জেলে যেতে চান নাকি? দরকার পড়লে জেলেই যাব। তবুও এই কীটপতঙ্গ জীবন থেকে সরিয়ে দিতে চাই। বাহ, কি বুদ্ধি! আর আপনি জেলে গেলে আমার কি হবে? এই কীটপতঙ্গগুলো যে আমাকে ছিঁড়ে খাবে তখন। একবার তো সোজা কাজী অফিসে টেনে নিয়ে গেছিল। আপনি জেলে গেলে তখন কি হবে ভাবুন তো। কৌশিক থেমে গেল। আগুন লাল চোখে মাটিতে লুটিয়ে পড়া রাইমার দিকে তাকালো। গর্জে উঠে বলল, সিফাত কোথায়? বল সিফাত কোথায়? বাস্টার্ডটা আমার কলিজায় হাত দেওয়ার সাহস দেখিয়েছে। ওর কলিজা আমি টেনে ছিঁড়ে নিয়ে আসব। কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? রাগী কণ্ঠে গর্জন তুলে প্রশ্নবাণ ছুড়ল কৌশিক। কিন্তু রাইমা এই মুহূর্তে জবাব দেওয়ার অবস্থাতে নেই। গলার ব্যথায় ঢোক গিলতেও কষ্ট হচ্ছে। দুই চোখ থেকে যেন ঝর্ণার জলধারা বইতে শুরু করেছে। জোর করে কিছু বলার চেষ্টা করল কিন্তু গলা দিয়ে পরিষ্কার কোনো শব্দের পরিবর্তে শুধু ফ্যাসফ্যাস আওয়াজ বের হলো। এদিকে কৌশিকের তর্জন গর্জনে ভয়ে তটস্থ হয়ে গেল তুবা। মানুষজন চলে আসলে খুবই বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে। বাড়িতে অভিযোগ চলে গেলে তো কথাই নেই। বাপ চাচাদের হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। সার্বিক দিক বিবেচনা করে তুবার মনে হলো এখন চলে যাওয়াই উত্তম। ভাবনা মোতাবেক খপ করে কৌশিকের হাত টেনে ধরে নিয়ে গেল সেখানে থেকে। স্কুল মাঠে বিচলিত ভঙ্গিতে পায়চারি করছে নীরব। ব্যাকুল নয়ন জোড়া নির্দিষ্ট কারোর খোঁজে আশেপাশে বিচরণ করছে। হাতে একটা বর্ষর বাজারের ব্যাগ। বাসায় মেহমান আসায় ভাই বোনদের মধ্যে কেউই আজ স্কুল কলেজে যায়নি। রিমিকে এক পলক দেখার জন্য নির্বের প্রেমিক মনটা বড্ড বেশি ব্যাকুল হয়েছিল। হবে নাই বা কেন? ওদের বয়সটাই যে এমন। আবেগের বয়স। চোখে এখন রংধনুর 7 রঙের মতো রঙিন চশমা। মনের অনুভূতিগুলোও বড্ড বেশি প্রখর। এ সময় ছেলে মেয়েরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। এই যেমন নীরবও পারছে না। প্রাণপ্রিয়াকে এক নজর দেখার জন্য চোখ দুটো জ্বলে যাচ্ছে। টিনেজ বয়সের প্রেম মারাত্মক হয়। সেটা নির্বের বুকের ব্যাকুলতায় স্পষ্ট। এই ব্যাকুলতার রেশ ধরেই বাজার করার বাহানায় স্কুলে চলে এসেছে নীরব। উদ্দেশ্য রিমিকে এক নজর দেখা। গতকাল রাগারাগি করার পর থেকে নির্বের মনটা আনচান করছে। মেয়েটা কি এখনো রেগে আছে ওর ওপর? যদি রাগ করেই থাকে তাহলে ওর রাগ ভাঙানো নির্বের দায়িত্ব।
এমন হাজারটা প্রশ্নের জর্জরিত নির্বের চোখ কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই কাঙ্ক্ষিত মানুষের দর্শন পেয়ে গেল। দুই কাঁধে ব্যাগ ঝুলিয়ে মাথা নিচু করে হেঁটে আসছে রিমি। পিঠ সমান চুলগুলো উঁচু করে ছুটি বাঁধা। অবশেষে দীর্ঘ সময় পর রিমির দর্শন পেয়ে অশান্ত বুকটা শান্ত হয়ে গেল নির্বের। পুরুষালী ঠোঁটের কোণে মৃদু হাসির রেখার দেখা মিলল। তবে মুহূর্তের ব্যবধানে ঠোঁটের হাসিটুকু হারিয়ে গেল। মাথা নিচু করে হাঁটতে থাকা রিমির পাশে রবিন। পায়ে পায়ে তাল মিলিয়ে হাঁটছে দুজন। রবিন মাথা দুলিয়ে হাত নাড়িয়ে কিছু বলে যাচ্ছে। প্রতিউত্তরে রিমি শুধু মাথা দোলাচ্ছে। এই মুহূর্তে এহেন দৃশ্য মোটেও আশা করেনি নীরব। নিজের প্রিয় মানুষটার পাশে শত্রুর সমতুল্য রবিনকে দেখে শান্ত মেজাজটা হুট করেই বিগড়ে গেল। চড়াল জোড়া শক্ত করে দুই হাত মুষ্টিবদ্ধ করে নিল। রিমির সাথে করা গত দিনের আচরণের জন্য অনুশোচনা হলেও এবার নির্বের মনে হচ্ছে রিমিকে একটা কঠিন শিক্ষা দেয়া উচিত। মাথা ভর্তি রাগ নিয়ে নীরব হনহন করে এগিয়ে গেল বারান্দার দিকে। লম্বা বারান্দায় চলতে চলতে হুট করেই দুজনের সামনে ভূতের মতো উদয় হলো নীরব। আচমকা সামনে কেউ চলে আসায় চমকে মাথা তুলে তাকালো রিমি। নিজের ঠিক সামনে আগুন লাল চোখে দাঁড়িয়ে থাকা নীরবকে দেখে কিছুটা হকচকিয়ে গেল। পরক্ষণেই গতকাল লাইব্রেরির কথা মনে পড়তেই ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল রিমি। রিমির মুখ ঘুরিয়ে নেয়াজ রাগে গা রিরি করে উঠল নির্বের। রাগের বহিঃপ্রকাশ ঘটাতে হুট করেই রবিনের কলার চেপে ধরল। আচমকা আক্রমণে হকচকিয়ে গেল রবিন। অবাক সুরে বলল, কি হলো নীরব? এটা কি ধরনের অসভ্যতা? কথা শেষ করেছে কি করেনি সঙ্গে সঙ্গে রবিনের নাক বরাবর একটা ঘুষি মেরে দিল নীরব। ঘুষি খেয়ে ছিটকে পেছনে পড়ে গেল রবিন। ঘটনাটা এতই দ্রুত ঘটে গেল যে রবিন কিছু বুঝে উঠতে পারেনি। কিন্তু যতক্ষণে বিষয়টা বোধগম্য হলো ততক্ষণে ওর নাকের অংশটা অনুভূতি শূন্য। নাকের হাড়টা মনে হয় ভেঙে গেছে। নাকে আলতো করে হাত বুলিয়ে গর্জে উঠল রবিন। হুট করে দাঁড়িয়ে সেও নির্বের কলার চেপে ধরল। ঝাঁঝালো কণ্ঠে বলল, উই, আমাকে মারলি কেন? বলতে বলতে নাকে আরো একটা ঘুষি খেল রবিন। এবারের ঘুষিতে রবিনের নাক দিয়ে রক্ত বেরিয়ে পড়েছে। এর পরপর রবিনের কলার চেপে ধরে নীরব তেজি কণ্ঠে গর্জে উঠল, শালা, তোর কলিজা কত বড়? আমার জিনিসের দিকে নজর দিস? তোর কোন জিনিসের নজর দিয়েছি আমি? তোকে কৈফিয়ত দেয়ার ঠেকা পড়েছে আমার, শালা। বলতে বলতে নীরব হাত মুষ্টিবদ্ধ করে রবিনের বাম গালে ঘুষি বসিয়ে দিল। এই পর্যায়ে ক্ষেপে গেল রবিন। নিজের খাওয়া মারের প্রতিশোধ নিতে এবার সে নির্বের ওপর পাল্টা আক্রমণ করে বসল। দুজন দুজনকে সমানতালে ঘুষি লাথি মেরে যাচ্ছে। একে অপরকে সমানতালে আঘাত করায় দুজন ছিটকে মাটিতে পড়ে যাচ্ছে। উঠে এসে আবার নতুন উদ্যমে মারামারি শুরু করছে। এই সব কিছুর মাঝে রিমি হলো নীরব দর্শক। হুট করেই মারামারি আর ওদের ধাওয়া পাল্টা ধাওয়া দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ওর মাথায় এটা আসছে না এই মুহূর্তে ঠিক কি করবে। ওদের থামাতে মাঝখানে গিয়ে দাঁড়াবে, নাকি দৌড়ে গিয়ে টিচারদের ডেকে আনবে, নাকি সবকিছু পায়ের নিচে ফেলে ওদের ইগনোর করে চলে যাবে। নিশ্চল মস্তিষ্ক নিয়ে রিমি বর্তমানে নীরব দর্শক। দুজনের এই এলোপাথারি মারামারি দেখে ইতিমধ্যে চারদিকে লোকজন জড়ো হয়ে গেছে। সবাই বর্বর চোখে তাকিয়ে তাকিয়ে দেখে যাচ্ছে। মারামারি এক পর্যায়ে টিচার্স রুম থেকে 4-5 জন শিক্ষক ছুটে এলেন। দুই দিক থেকে দুজনকে টেনে ধরে ছড়িয়ে দিলেন। ইতিমধ্যে দুজনের জখম হয়ে একে অপরকে রক্তাক্ত করে ফেলেছে। শেষে অধৈর্য হয়ে টিচারেরা মিলে দুজনকে দুই দিকে নিয়ে গেলেন। প্রিন্সিপাল স্যার ফোন লাগালেন দুজনের বাড়িতে। স্কুলের মধ্যে অযথা মারপিট করে স্কুলের শান্তি ভঙ্গ করার জন্য এবার গার্ডিয়ান ডেকে বিচার না করা পর্যন্ত দুজনের কাউকে তিনি ছাড়বেন না। ভুইয়া মঞ্জিল থেকে ডক্টর রাতুলের পরিবার বিদায় নিয়েছে এই কিছুক্ষণ হলো। বলা বাহুল্য, মৌমিতাকে তাদের সবার বেশ পছন্দ হয়েছে। এমনকি রাতুলকেও জামাল সাহেবের বেশ মনে ধরেছে। ছেলে পেশায় একজন ডাক্তার, দেখতে সুদর্শন, পরিবারও ভালো। মেয়ের জন্য এর চেয়ে বেশি আর কি চাই? এই সব কিছুর মাঝে মৌমিতা আর রাতুলের প্রেম ভালোবাসার বিষয়টা ধামাচাপা দিয়ে দিয়েছে কৌশিক। এর একটাই কারণ, জামাল সাহেব প্রেম ভালোবাসা পছন্দ করেন না। তিনি এখনো সেই আদিম যুগের চিন্তা ভাবনা নিয়ে চলেন। নিজের বাবার এই প্রাচীন চিন্তা ভাবনা যাতে বোনের জীবনে প্রভাব না ফেলে, তাই লাভ ম্যারেজটাকে পুরো 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে অ্যারেঞ্জ ম্যারেজে রূপান্তর করেছে। সবকিছু এমনভাবে সাজিয়ে সবার সামনে পেশ করেছে যেন কৌশিক এই বিয়ের ঘটক। মৌমিতার রাতুলের আগে থেকে কোনো সম্পর্ক নেই। পরিবার মেনেও নিয়েছে সেটা। সবশেষে বিয়ের বিষয়টা পাকাপোক্ত করা হলো। যেহেতু মৌমিতার লেখাপড়া প্রায় শেষের দিকে, তাই মাস্টার্স পরীক্ষার আগ পর্যন্ত বিয়েতে সম্মতি দিলেন না জামাল সাহেব। পরীক্ষা শেষে বিয়ে দেয়া হবে। ততদিন সবকিছু এভাবেই থাক। এতে করে দুই পরিবারের মধ্যে জানা পরিচিতি বাড়বে, সম্পর্ক মজবুত হবে।
সব কথাবার্তা শেষে অতিথিরা মাত্রই প্রস্থান নিয়েছেন। ঠিক এমন সময় বিপ বিপ শব্দে জামাল সাহেবের ফোনটা বেজে উঠল। ভদ্রলোক মাত্রই সোফায় এলিয়ে দিয়েছিলেন। সেভাবেই পাঞ্জাবির পকেট হাতড়ে ফোনটা বের করলেন। তুবাদের স্কুলের প্রিন্সিপালের নাম্বার দেখে ভ্রু কুঁচকে ফোনটা রিসিভ করলেন। তিনি কিছু বলবেন তার আগেই ওপাশ থেকে প্রিন্সিপাল স্যার গটগট করে বললেন, মিস্টার ভুইয়া, আপনি ইমিডিয়েট স্কুলে চলে আসুন। আপনার ছেলের নামে অভিযোগ আছে। আচমকা প্রিন্সিপালের এহেন কথা শুনে ভরকে গেলেন জামাল সাহেব। হতভম্ব চোখে তাকালেন সামনের সোফায় বসা নিজের ছেলের দিকে, যে এই মুহূর্তে আপন মনে কফি খাওয়ায় ব্যস্ত। সেদিকে নজর রেখেই তিনি শুধালেন, কি করেছে অসভ্যতা? কি করেনি সেটা বলুন। স্কুলেরই একটা ছেলেকে মেরে আধমরা বানিয়ে দিয়েছে। আমরা দুই পক্ষেরই গার্ডিয়ান ডেকেছি। আপনি প্লিজ জলদি চলে আসুন। আসছি। এটুকু বলেই ফোনটা কাটলেন তিনি। এরপর ধূপধাপ পা ফেলে সামনের সোফায় বসা কৌশিকের দিকে এগিয়ে গিয়ে ছো মেরে কফির কাপটা কেড়ে নিলেন। আচমকা জামাল সাহেবের হেন কাণ্ডে ভরকে গেল কৌশিক। অবাক সুরে বলল, এটা কি হলো বাবা? সেটা তো তুমি বলবে বেয়াদব। ভার্সিটি ছেড়ে স্কুলে গিয়ে আওয়ারগিরি করার মানে কি? নতুন করে স্কুলে ভর্তি হতে মন চাইছে? আচমকা জামাল সাহেবের হেন প্রশ্নের সমতল হৃদয়ে কুঁচকে গেল কৌশিকের। সে কিছুটা অবাক সুরেই বলল, মানে মানে দুবার স্কুলে কেন গেছিলে তুমি? গিয়েছ ঠিক আছে, কিন্তু মারপিট কেন করেছ অসভ্য ছেলে? জামাল সাহেবের এই প্রশ্নের বিপরীতে ভরকে গেল কৌশিক। কুচকানো হৃদয়ে হেবার দ্বিগুণ কুচকে গেল। মনের মধ্যে নিজের সাথেই দ্বন্দ্ব শুরু হলো। আশ্চর্য, কৌশিক দুবাকে নিয়ে স্কুলে গেছিল সেই কথা জামাল সাহেব কিভাবে জানল? আর রাইমাকে যে মেরেছে সেটাই বা কিভাবে জানল? রাইমার তো মুখ খোলার কথা না। মুখ খুললে তো ও নিজেই ফেসে যাবে। কৌশিকের ভাবনার মাঝেই জামাল সাহেব ফের গর্জে উঠলেন, কি হলো? এখন মুখে কুলুপ এঁটে আছো কেন? জবাব দাও। কোন অপরাধে মেরেছ ছেলেটাকে? এখন যে প্রিন্সিপাল আমাকে ডেকে পাঠালেন, এতে কি আমার অসম্মান হলো না? মানে পণ করে রেখেছ বাপের মান সম্মান সব ডুবিয়ে ছাড়বে। এই পর্যায়ে টনক নড়ল কৌশিকের। তুখুর মস্তিষ্ক হুট করেই কিছু একটা ধরে ফেলল। ইতিমধ্যে জামাল সাহেবের তর্জন গর্জনে বসার ঘরে সবাই ছুটে এসেছে। সকলের উৎসুক চাহনি বাপ ব্যাটার দিকে। কি হয়েছে বুঝতে না পেরে শুধু তাকিয়ে আছে। সেই মুহূর্তে কৌশিক কৌতূহল নিয়ে বলে উঠল, প্রিন্সিপাল স্যার কি বলেছেন? কেন তুমি জানো না তিনি কি বলতে পারেন? হয়তো জানি, তবে তোমার গলার আওয়াজ আমার একটু বেশিই ভালো লাগে, তাই তোমার মুখেই শুনতে চাই। বলো। জামাল সাহেব ফুঁসে উঠে বললেন, বলেছেন আপনার ছেলে স্কুলের একটা ছেলেকে বেধক পিটিয়েছে। পিটতে পিটতে আধমরা বানিয়ে দিয়েছে। এখন দুই পক্ষেরই গার্ডিয়ান ডাকা হয়েছে। আপনি চলে আসুন। দাঁতে দাঁত চেপে ক্রোধ নিয়ে বললেন জামাল সাহেব। বিপরীতে কৌশিক এবার শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতে সোফায় গায়েলি দিয়ে আরাম করে বসল। দুই হাত সোফার দুই দিকে ছড়িয়ে দিয়ে বলল, সব দোষ কৌশিক ঘোষ। তুমি বুড়ো হয়ে যাচ্ছ বাবা। এটা তারই সিম্বল। তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার ছেলে একটা নয়, দুটো। খুঁজে দেখো তো তোমার 2 নাম্বার ছেলেটা কোথায়। চলবে।